দেখুন, আজ আমার যিনি অতিথি তিনি শটান শিরোনাম থেকে উঠে এসেছেন। তিনি নেতা। ভাবছেন এ আর নতুন কি, কিন্তু তিনি নেতাসুলভ পোশাক আশাক পরেন না। এই আকালেও তার মুখে গরম গরম ভাষণ নেই, আঙুল উঁচিয়ে হুমকি নেই, এমনকি এই ঘোর কলিকালে ভোটের মুখে কোনো ব্যক্তি আক্রমণ নেই। হ্যাঁ, তিনি নেতা, কিন্তু তিনি অভিনেতাও। আর অভিনেতা হয়েও 10-10টা বছর তিনি পার করে দিয়েছেন সংসদীয় রাজনীতিতে। ব্যাস, বুঝে গেছেন নিশ্চয়ই আজ আমার অতিথি নান আদার দ্যান দীপক অধিকারী ওরফে দেব। দেখুন, পোলান্সকি বলেছিলেন সিনেমা এমন হওয়া উচিত যা আপনাকে ভুলিয়ে দেবে যে আপনি সিনেমা হলে বসে আছেন, অর্থাৎ সিনেমা হবে বাস্তবের প্রতিফলন। কিন্তু কতটা? আমি এই অনুষ্ঠান শুরু করব আমার এই দুহাত দূরে যে নায়ক এবং অভিনেতা বসে আছে তার সাম্প্রতিকতম সিনেমা এখনও রমরম করে নন্দনে চলছে, তার একটা বিশেষ দৃশ্য দিয়ে। কেন এই প্রধান ফিল্মটার এই দৃশ্যটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করছি সেটা দৃশ্যটা দেখলেই বুঝবেন। দেখুন। এই দেখো, চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরের, দেখো। হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? ধ্যাৎ, সকাল সকাল যত সব বাজে কথা। বিয়ের পর তো একটা ভালো কথা তুমি আমার শুনতেই পাও না, যত সব দেখুন, এই ছবিটা রিলিজ করে গত বছরের 22শে ডিসেম্বর। আমি ধরে নিচ্ছি তার অন্তত 6 মাস থেকে 1 বছর আগে চিত্রনাট্যে এই অংশটা শুভদীপ, অভিজিৎ বা অতনুদা লিখেছেন। দেব, তুমি নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। আমার প্রথম প্রশ্ন হবে যে 22শে এপ্রিলের ঘটনা হুবহু 22শে ডিসেম্বর রিলিজ করা একটা ফিল্মে কিভাবে মিলে যায়? এ তো ম্যাজিক। আই উইল সে এটা একটা কোইন্সিডেন্ট। মানে সত্যি কথা বলতে গেলে দেখো, প্রধান আমি বলবো কি, প্রধান যখন আমরা ভাবছিলাম, আমি অতনুদা এবং অভিজিৎ এবং শুভদীপ, চারজন তো মেন না, এবং আস্তে আস্তে যেই দিকে গল্পটা এগোচ্ছিল সেইখানে আর পিছনে দেখার কোনো সুযোগ ছিল না। উই নেভার থট কে এইটা রাখবো কি এইটা রাখবো না। ওদের সবারই আমার দিকেই তাকিয়েছিল ওরা, যে দেব কতটা হ্যাঁ বলবে, দেব কতটা না বলবে। আমি একটাই কথা বলেছিলাম, যেটা অতনুদাকে জিজ্ঞেস করো, অভিজিৎদাকেও জিজ্ঞেস করো, কে ইফ ইউ আর গোয়িং দেন লেটস গো ফর ইট। হাফ হার্টেড হয়ে কোনো কাজ হয় না। এবং এইটা কোনো সরকারকে ছোট বা কোনো সরকারকে বড় দেখানোর জন্য নয়। এটা আমরা তোমার চ্যানেলে দেখি বা সব জায়গায় চলছে, সেইটাকে একটা সিনেমার মাধ্যমে, সিনেমার একটা লিমিটেশন আছে, মানে আমরা তো ডকুমেন্টারি তো করছি না, মানে সিনেমার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনের লাইসেন্সটা নিয়ে একটা গল্প বলা, এবং প্রধান মূলত ইটস এ পলিটিক্যাল ড্রামা, মানে ইটস নট আ, কিন্তু বাস্তবের প্রতিফলন, বাস্তবে যে ছবিগুলো আমরা দেখি তারই একটা সিনেমাটিক রূপ। আমি ঠিক এইখানে দেবের কাছে পরের প্রশ্নে আসব যে প্রধান ফিল্মে এই রকমভাবে রাজনীতির দুর্নীতি, কাটমানি, ভোট সন্ত্রাস, ছাপ্পা ভোট, ক্ষমতাসীন দলের ওই ব্যালট পেপার খেয়ে ফেলার দৃশ্য, যেটা হাবড়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, হুবহু এমনভাবে পরপর এসেছে। দেব, কে বলবে যে এই ছবির নায়ক এবং প্রযোজক তৃণমূলের সাংসদ? আমার প্রবলেমটা তোমারও দোষ না। আমার মনে হয় যে যারা যা দেখেছে তারা শুধু ভুলটা দেখেছে। তার অপোজিটে একটা সৎ পুলিশ অফিসার, একটা সৎ নেতা, একটা সৎ টিচার, আমাদের পার্সপেক্টিভ ছিল, সেই জন্যই কিন্তু লোকের ভালো লেগেছে। কে সৎ মানুষও আছে, মানে দু চারটে খারাপ বা অসৎ থাকলে যে পুরো দলটাই অসৎ বা পুরো দলটাই খারাপ সেটা নয়। কিন্তু আমার প্রধান ছবিতে যতটা অসৎ লোক ছিল, যতটা কারাপ্টেড বা ছিল, ততটাই কিন্তু ভালোটা ছিল। একদম। শেষে পোয়েটিক জাস্টিস হচ্ছে, শেষে কিন্তু যে অন্যায় করেছে সে শাস্তি পাচ্ছে, যেটা মানুষ চায়। কারেক্ট। এবং সিনেমা, আমি বললাম যেটা, সিনেমাকে অনেক কিছু বলা যায় সিনেমার মাধ্যমে এবং অনেক কিছু, কিন্তু এখন এমন হয়ে গেছে না সুমনদা, মানে এত বেশি প্রোপাগান্ডা ফিল্ম হচ্ছে, যেই ছবিগুলো সত্যি ভালো, যেই ছবিগুলো সত্যি মানুষের জন্য, কোনো সরকারকে বড় বা ছোট করার জন্য নয়, কিন্তু সেইগুলো ভাবা মনে হয় এটার জন্য তুমি দর্শককে দোষ দিতে পারবে না, কারণ দর্শক প্রধান এখনো দেখছে না। প্রধানের কথা বলছি, আমি প্রশ্নের কথা বলছি। যে প্রশ্নগুলো আসছে যে এই কিভাবে করলে এটা, তার মানে তুমি তাহলে টিএমসি কে এটা ভাবছো বা তুমি বিজেপির পক্ষে। আমার মনে হয় যেই দৃশ্যগুলো আমার ছবির মধ্যে আছে, এটা শুধু বাংলার গল্প না, ভারতবর্ষের সব সার্বিক রাজনীতি এবং দুর্নীতি যেভাবে মিশে গেছে, এটা কোনো মানে শুধু বাংলার নয়, আবার শুধু বাংলার বাইরেরও না। এটা হচ্ছে বাস্তব। খুব ভালো, যেটা আমি বলেছিলাম এটা রাখতে, এটা অন্যভাবে নিও না। আজকাল মানে যখনই কোনো নির্বাচন হয়, তখন পলিটিক্যাল লিডাররা ক্যাম্পেনিং করতে একটা গরিবের বাড়িতে খায়,
কিন্তু খাবারটা বাইরে থেকে আসে। একদম। এবং আমি বলছিলাম এটা রাখতে হবে, ইফ ইউ আর গোয়িং ফর ইট, মানে তার জন্য আমার খেতে ইচ্ছে করলে আমার মনে হয় আমি ওদের মতো নাটক করছি, মানে আমি সবাই নাটক করে না, বাট ডোন্ট টেক মি আদারওয়াইজ, বাট আমি ম্যাক্সিমাম লোকের কথা বলছি। তো সেই জন্য ওই সিনগুলো আমরা রেখেছিলাম, কে বোট এলেই আমরা চলে যাচ্ছি বাড়িতে খাবার খেতে, কিন্তু খাবারটা বাড়ি থেকে নিয়ে আসছি হয়তো, বা বলছি আমার মনে হয় কি এই দৃশ্যটা অসাধারণ। এই দৃশ্যটা হচ্ছে যে রাজনৈতিক নেতা তিনি যতক্ষণ মানে ফটো অফ হচ্ছে, যতক্ষণ ক্যামেরা আছে, তিনি একদম সাধারণ একটি পরিবারের দাওয়ায় বসে খাচ্ছেন, যেই ক্যামেরা সরে গেল, তাদের সরিয়ে দেওয়া হলো, তখন সেরা বিরিয়ানিটা তার জন্য আসছে। মানে যে ছবি, সত্যি কথা বাস্তব পরিস্থিতি, আমি দেবের সঙ্গে একেবারে একমত। কিন্তু এই ছবিটা দেখতে দেখতে যে কোনো দর্শকের তার চারপাশের ছবিগুলো দেব সঠিকভাবেই বলেছে ফুটে উঠবে। আপনি পুলিশ প্রমোটার নেক্সাসে জমি বুঝিয়ে নির্মাণ, কারুর গার্ডেন রিচ মনে পড়ে যাবে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের নমিনেশন আটকানো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, কারুর অনুব্রতর বীরভূম মনে করিয়ে দেবে। মিড ডে মিলে চুরি, এমনকি আমি বলছি সেই সংলাপ এখনও নন্দনে যে সংলাপে হাততালির ঝড় বইছে, যে পথশ্রী প্রকল্পের টাকা কারচুপি হলে রাস্তা তো এরকম হতশ্রী হবেই। এবং দেব সেখানে বলছে, মানে দেবের চরিত্র, যে সরকার টাকা দিচ্ছে কিন্তু সেই টাকা মধ্যিখান থেকে সরে যাচ্ছে, সেই টাকা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের একাংশ খেয়ে নিচ্ছে। আমি বলছি তাহলে দেব দলীয় স্বার্থ বা রাজনীতিক হিসেবে স্বার্থের ওপরে উঠে যখন দেব সিনেমা করে, তখন সে সিনেমার প্রতি সৎ, যে সত্যিকারের ছবিটা তুলে ধরতে হবে। শুধু সিনেমা নয় গো, আমি তো আজকের দিনে সৎ থাকাটাও ভীষণ বড় চ্যালেঞ্জিং, মানে কিন্তু সিনেমার মধ্যে আমি কোনোদিনও রাজনীতি অ্যাফেক্টটাকে ঢুকাইনি। মানে 10 বছরে আমি সাংসদ, এবং সাংসদ চলাকালীন কোনোদিন সিনেমাটাকে ইউজ করিনি কি আমার ভোটের জন্য এটা করতে হবে, সিনেমার যে প্রবলেমটা হয় না, সিনেমার আর্টিস্টদেরকে বলেছি গিয়ে আমার জন্য প্রচার করতে বা একটা বাইট দিতে, আমি সেটাও করিনি। এবং আমি যেটা আমার ভালো মনে হয়েছে ওটা করেছি। কখনো এটা ভালো হয়নি, হওয়ার পর কখনো এটা খুব ভালো হয়েছে, বাট আই হ্যাভ অলওয়েজ গন উইথ দ্য ফ্লো। আমার মনে হয় কি একটা, যেহেতু আমি আমার মনে আছে একবার শুধু তুমি যেখানে ঘাটাল বন্যায় ভেসে যাচ্ছিল, বোধহয় বুম্বাদাকে নিয়ে গেছিলে 2014 তখন নিয়ে গেছিলাম, কারণ আমরা যে ত্রাণটা নিয়েছি, বুম্বাদা, আমি, পল্লবীদি বা অনেক আর্টিস্টদেরকে নিয়ে আমরা 11 না 13 ট্রাক মাল নিয়ে সেটাও কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, ত্রাণ দেওয়ার জন্য, এবং সামনে কোনো ভোটও ছিল না, কোনো ভোট ছিল না, এবং কোনো পতাকা বা কোনো ব্যানারও ছিল না। এবং বুম্বাদা নিজেই বললেন কে তোর যদি কোনো মনে না হয় তো আমি যেতে পারি, আমি দিতে পারি, ইচ্ছে ভালো কি হবে, কে ঘাটালের মানুষের পাশে টলিউড যেরকম আমরা বলিউডে দেখে থাকি, যে কোনো কিছু হলো তো বলিউড ইন্ডাস্ট্রি চলে যায় একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় টলিউডে যে ইউনিটি আছে, এবং টলিউডে সেই সময় ঝাঁপিয়ে পড়েছিল বন্যার সময়, কে প্রত্যেকটা টলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, তারা তাদের মতো ডিরেক্টরস, প্রডিউসার্স, বা আমার কিছু বিজনেসম্যান চেনা পরিচয় আছে, তারা নাহলে 13 ট্রাক মাল নিয়ে যাওয়া বন্যার সময় এবং সব জায়গায় ডিস্ট্রিবিউট করা, ইটস এ গুড জেস্চার আমি বলবো। একেবারে দেবের এই প্রতিক্রিয়া, ব্যবহার, কথা, এটা কিন্তু দেব রাজনীতি যারা একেবারে গোড়া থেকে করেন তাদের সঙ্গে অনেক সময় মেলে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে দেব রামনবমীর মিছিলে জয় শ্রীরাম ধ্বনি দিল, নির্দ্বিধায় দিল। বাগডোগরা এয়ারপোর্টে এ নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আমরা আলোচনাও করেছি, যে জয় শ্রীরাম বলে একটি যুবক চিৎকার করলো, দেব তার দিকে তেড়ে যাওয়া দূরে কথা, তাকে বুকে জড়িয়ে ধরলো। আমি বলছি এই জাদু কি ছাপ্পি কিন্তু তৃণমূলের নয়। সুমন, এখন না প্রবলেমটা হচ্ছে যেটা বেসিক সেটাই মনে হচ্ছে অসাধারণ, মানে রাজনীতি তো বেসিকই তো এটা। ঠিক ঠিক, আমি এগ্রি করছি। মানে আজকে যেটা সত্যি বেসিক হওয়া উচিত, একটা সৌজন্য রাজনীতি আজকে মানে তুমি হয়ে গেছে। তুমি একটা ঘটনা দিচ্ছ, সেটা খবর হচ্ছে, মানে এই রকম ঘটনা হওয়ার মতন না। ঠিক, এটা তো নর্মাল একটা জিনিস। আজকে কথার কথা, তুমি আজকে এপি আন্দোলনে আছো, তুমি যদি জি 24 ঘন্টা এডিটরকে দেখো, তুমি কি হাত মেলাবে না? মানে এদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত মানে মধুর ব্যক্তিগত সম্পর্ক। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়, ইন্ডিয়া পাকিস্তানের ক্যাপ্টেনরা হাত মেলায় না একদম, কিন্তু ওরা কি বলে আল্লাহু আকবার, এরা কি বলে মেরা ভাই কি ভারত মাতা কি, আমি বুঝতে পারছি না। আমি এই রাজনীতিতে আমার একটু, তুমি যদি বলো রাজনীতির মধ্যে সমস্যাটা কি আমার জন্য ব্যক্তিগত সমস্যা হচ্ছে, কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাদের কর্মীদেরকে। লড়াইটাকে কে জয় শ্রীরাম বলবে, কে আল্লাহ আকবর বলছে, এটা না, কে ভারতকে উন্নতি নিয়ে যাবে। আজকে কথার কথা, আমরা তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার যখন ইলেকশন হচ্ছে, এবং আমরা তো পাওয়ারফুল দেশ হতে চাই, আমরা স্বাধীন দেশ হতে চাই, নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্ট দেশ হতে চাই। মানে আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে অন্য বিদেশে, আমেরিকা, লন্ডনে যখন এই প্রেসিডেন্ট ইলেকশন হয়, তখন ওরা কি বলে, আমরা সুপার পাওয়ার দেশ হব, আমরা নিউক্লিয়ারটাকে এইভাবে নিয়ে যাব, এরপরে যদি করোনার মতো এরকম ওয়ার্ল্ড ডিজিজ আসে তার জন্য আমরা প্রস্তুত থাকবো, এইটা নিয়ে তারা ভাষণ দেয় মানে ইলেকশনের আগে। কি আমরা কি করি, রাম মন্দির বানাবো,
আমরা কি করি এই কে মাছ খাচ্ছে কে কি করছে, আমরা কি বলি এই গদ্দার, আমরা কি করি ও দিদি দিদি, এইটা নিয়ে করি। মানে আমি আমি আমার পার্টি বা ওর পার্টি কারো পার্টির কথা বলছি না। বিদেশে যখন আমরা বলছি আমরা 3 ট্রিলিয়ন হব, 8 ট্রিলিয়ন হব, যতক্ষণ না আমরা আমাদের ভাষা, আমাদের ব্যবহার, আমাদের কর্মীর কাছে একটা সঠিক একটা 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 এক্সাম্পল সেট করতে পারছি, আমরা জীবনে টাকা কামিয়ে নেব কিন্তু সম্মান কামাতে পারবো না। ঠিক ঠিক, আমি দেবের সঙ্গে সম্পূর্ণ একমত যে যেটা স্বাভাবিক সৌজন্যের ঘটনা একেবারে হওয়া উচিত, আগে হয়তো 20, 30 কিংবা 50 বছর আগে হতো, এখন সেইটুকু করলে সেটা খবর হচ্ছে মানে একেবারে বিরল এবং সংবাদ মাধ্যমের ভাষায় ব্যতিক্রমী ঘটনা হিসেবে তুলে ধরছে। আমি বলছি বাগডোগরার সেই ছবিটা দেখাবো, ছেলেটি প্রায় হতবাক হয়ে গেছে যে সে বোধহয় দেবের কাছ থেকে এই প্রতিক্রিয়া আশাই করেনি। দেখব सामने से साइड कीजिए, सामने से ভিডিও করি। আমি আরেকটা উদাহরণ দিই কেন দেবের এই সৌজন্য ব্যতিক্রমী মনে হচ্ছে। যে বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে তৃণমূলের মঞ্চের ওপর দাঁড়িয়ে দেবই বলতে পারে যে সুকান্ত মজুমদার আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই মঞ্চ থেকে সুকান্তদাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি বলছি দেব, তৃণমূলেরই তুমি যে কোনো একজন নেতা দেখাও যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মানে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে, কেউ করে না। আর তার তোমার এই সৌজন্যের প্রতিক্রিয়াও হলো ভয়ঙ্কর। বলছি আমি তো শুধু টিএমসির কথা বলছি না, আমি তো বিজেপিরও কথা বলছি। সার্বিক, মানে তারাও যদি একটা শুভেচ্ছা বার্তা দিতে ভুলটা কোথায়? মানে আমি আমার প্রতিপক্ষকে আমি অল দ্য বেস্ট বলতে পারি না একদম। মানে আমার বক্তব্য হচ্ছে আমি হয়তো পৃথিবী চেঞ্জ করতে পারবো না, অ্যাটলিস্ট আমাকে আমার দুটো জিনিস দেখে কিছু নেতা তো চেঞ্জ হয়েছে কি এইভাবে। আলটিমেটলি তো কি, আলটিমেটলি আমরা সবাই জিততে চাই। একদম। আমি 10 বছর ধরে দুটো নির্বাচন করেছি, 2014, 2019 সাংসদ হিসাবে। আমি ভালোবাসা দিয়ে জিতেছি, আমার কোনোদিনও উচ্চবাচ্য কথা বলতে হয়নি, কিছু বলতে হয়নি। যদি জেতা নিয়ে যদি তর্ক বিতর্ক হয় তাহলে আমি এইভাবেও জিতেছি, এইভাবেও জেতা যায়। এইটাই তো একটা এক্সাম্পল সেট করে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে উত্তেজনাটা তৃণমূল স্তরে সব দলেরই কমে যায়, যার ফলে ভায়োলেন্স কম হয়, 100% রক্তপাত কম হয়। যে আমাদের নেতারা পরস্পরকে দেখলে হাত জোড় করেন, অথবা যার বয়স ছোট যিনি বয়োজ্যেষ্ঠ তাকে প্রণাম করেন, এটা হলে কিন্তু মুহূর্তে এই বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি সেইটাই পাল্টে যাবে। আমি দ্রুত একবার, আমি কেন বলছি উদাহরণস্বরূপ, আমি একবার দেবের ওই অংশের ক্লিপটা দেখাবো। উদাহরণ, আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় কি মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মনে পড়ে যাচ্ছে প্রধান ছবিতে দেবের যে চরিত্র দীপক প্রধান, তার একটা সংলাপ আছে যে আমি ক্ষমতায় নয় ভালোবাসায় বিশ্বাসী। আমি বলছি এটার মধ্যে তো আমি বলবো অত্যন্ত স্বাভাবিক সৌজন্যের ছবি। প্রধানটা না বেসিক্যালি এবারে বলি, প্রধানটা এটা অভিজিতেরই আইডিয়া ছিল। হি ওয়ান্টস টু গিভ মি আ ট্রিবিউট। আচ্ছা, হ্যাঁ, মানে আমি যে 10 বছরে যেই স্বপ্নগুলো দেখেছিলাম, যে কথাবার্তাগুলো বলেছিলাম, হি ওয়ান্টেড টু গিভ মি এ ফিল্ম। অ্যান্ড হি মানে বললো যেহেতু ওই রাজু রানী ঘরানা থেকে আসে, যেহেতু ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো ওই মুন্না ভাই ব্যাপারটা রেখেছে আর কি। ও বলছে না, তোমার যে কাজকর্ম, তুমি যেভাবে দেশটাকে দেখতে চাও, রাজ্যটাকে না দেশটাকে দেখতে চাও, লেটস মেক এ ফিল্ম অন দ্যাট। কিন্তু খুব অন্যদিকে যাবে কিন্তু ছবিটা। ও তাহলে আমি লিখি, আমার এখনো মনে আছে একটা স্ক্রিন প্লে নিয়ে এসেছিল, আমরা জাস্ট 2 মিনিট বসলাম, জাস্ট কোনো কথা জাস্ট ভাবি এটা কতটা দূর যেতে পারে, কিভাবে এটাকে আমরা প্রপাগান্ডা ফিল্ম না এটা এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড 5 মিনিট পরে সবাই, বিকজ আমার ডিসিশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু পলিটিক্যাল স্যাটায়ার, আই সেড লেটস গো ফর ইট, বাট মেক শিওর এটা কোনো পার্টির পক্ষে হবে না। ইট উইল বি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট হাউ উই ওয়ান্ট আওয়ার সোসাইটি টু বি। দেব একটা ছোট্ট উদাহরণ দিই এই ছবিতে, যেহেতু ছবির কথা তুমি আবার তুললে। একদিকে আমরা দেখছি যে এজেন্সি কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করছে, আবার রাজ্যের পুলিশ রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে, এই বহুদিনের বিতর্ক। একেবারে সরাসরি যেখানে দেবের যে চরিত্র দীপক প্রধান, সে বলছে পুলিশের ভূমিকায়
যে অনেক পড়াশুনো করে খেটে পরীক্ষা দিয়ে তবে আমরা এই চাকরিটা পেয়েছি, অর্থাৎ পুলিশের চাকরিটা পেয়েছি। কোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের তাঁবেদারি করার জন্য নয়, তাদের হাতে পুতুল হওয়ার জন্য নয়। আর একেবারে ক্লাইম্যাক্সে পরাণ বন্দ্যোপাধ্যায় যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে এই সৎ পুলিশ অফিসার আমাদের এই রাজ্যের, তখন পরাণদার সংলাপ যে আমার এতদিনের দেখা পুলিশ তো তুমি নও, তুমি কি সত্যিই পুলিশ? আমি বলছি কোথাও কিন্তু সরাসরি দর্শককে হিট করছে, তার কারণ এই দর্শক বাড়ি ফিরে হয়তো এবিপি আনন্দ চালিয়ে দেখছেন যে সন্দেশখালীর মা বোনেরা পুলিশ কাছে গেছেন, তারা অভিযোগ নেয়নি, ফিরে এসছেন, তার প্রতিফলন পর্দায় দেখতে পাচ্ছে। দেব, এটা কিন্তু সাহস লাগে, সে তুমি যে স্টেটে বসেই এই ছবি করো না কেন। শুধু সন্দেশখালী ইনসিডেন্ট না গো দাদা, মানে আমি তো বলবো মণিপুরে যে ইনসিডেন্টগুলো হ্যাঁ, হয়েছে, মণিপুর, হাতরাসে আমি যেভাবে বলছি যে হয়েছে, ইভেন সিবিআই বা ED এবং র মতো- সিবিআই ইডি খেয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখনো বুঝতে পারছি না আমি কেন ইডি সিবিআই আছি, মানে কেন আমাকে ডাকা হলো, মানে একটা তো রিজন, দুটো এজেন্সি ডাকলো। দুটো এজেন্সি। হ্যাঁ। এবং আমি সেই জন্য যখনই ওনারা ডাকে আমার ভয় লাগে না, কারণ চুরি করলে তো সবচেয়ে প্রথম আমি জানবো আমি চুরি করেছি কিনা। মানে আমাকে এরকম বলা হয়েছে না তুমি যাবে না, তোমাকে লেটার পাঠিয়ে দিচ্ছে, মানে লেটার, মানে আমি কি করে বোঝাই হ্যাঁ। কে আমি তো কিছু করিনি, বাট আই অলসো ওয়ান্ট টু নো হাউ দ্য সিস্টেমটা কিভাবে চলে, এবং ভিতরে যা কথা সেটা হয়তো বলতে গেলে তো অনেক কিছু হবে, সেটা বলা যাবে না। হ্যাঁ। বাট আমার কোথাও যেন মনে হয় কি এই যে সিস্টেমের যারা, তো ডেমোক্রেসির মধ্যে তো চারটে পিলার, হ্যাঁ। একটা তোমরা হ্যাঁ। মিডিয়া, একদম। একটা আমরা জনপ্রতিনিধি, একটা বিশাল বড় অংশ হচ্ছে ব্যুরোক্রেটস, হ্যাঁ। তার মধ্যে একদম। কোর্ট, তার মধ্যে পুলিশ প্রশাসন, ইডি সিবিআই, সমস্ত কিছু, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। জুডিশিয়ারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি এখন না, মানে এত বেশি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, এত বেশি ইলেকশনকে কিভাবে আমরা জিতবো সেইটাকে নিয়ে ব্যবহার করা হচ্ছে, এইটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় ভবিষ্যৎ বাংলা বলছি, ভারতবর্ষের ভবিষ্যতের জন্য অত্যন্ত দুঃখজনক। মানে একটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি এরপরে সবাই ভয় থাকবে, এই দল ওই দল, কারণ শুধু ভয় না গো, এই যে ইনস্টিটিউশনগুলো, সেটা স্টেটের হতে পারে, সেন্টারের হতে পারে, এদের ক্রেডিবিলিটি কমে যাবে। মানে যখন এই একটা কমে জেনুইন গেছে, করবে, ওনারাও জানেন কমে গেছে। হ্যাঁ, তখন লোকে বলবে আচ্ছা এর পেছনে পলিটিক্যাল মোটিভ আছে। তবে তাহলে একটা জিনিস বলো যেটা কেউ জানে না, সেটা হচ্ছে এই যে দুটো এজেন্সি এইরকম এতক্ষণ ধরে ডাকলো, ভেতরে অফিসারদের তোমার প্রতি ব্যবহার কিরকম? খুব ভালো। আচ্ছা, খুবই ভালো, হ্যাঁ। খুব ভালো। মানে আই উইশ আই ক্যান সে এভরিথিং। মানে হয়তো কোনদিন ছবি বানালে আমি আই ওয়ান্ট টু প্লে একদম। সিবিআই বা ইডি অফিসার, হ্যাঁ। এন্ড আই জাস্ট ওয়ান্ট টু অ্যাক্ট অত্যন্ত ভদ্র, হ্যাঁ এবং তারা জানে হ্যাঁ কে চোর হ্যাঁ। কে চোর নয়, কাকে কিরকম ব্যবহার করতে হয়, হ্যাঁ। দ্যাটস ভেরি ক্লিয়ার। হ্যাঁ। মানে আমি 3বার গেছি, হ্যাঁ। 3বারেই একই রকম ব্যবহার পেয়েছি, হ্যাঁ। অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো, এবং তারাও জানে যে আমি কেন এসেছি। বাইরে বিজেপি নেতারা, মানে শীর্ষ নেতারাও এইটা বলেছে যে এনামুল হক বলে একজন, তার টাকা তোমার চ্যাম্প ছবিতে নাকি ইনভেস্ট করা হয়েছে, সেই বিষয়ে তোমায় জিজ্ঞাসাবাদ করা না না, হয়েছে। ইনামুল হককে আমি চিনি না, চেনোই না? চিনোই দেখো, দেখি না, চিনি না, চেনোই না, মানে আলাপই নেই। হ্যাঁ এবং আমাকে প্রথম ডাকা হয়েছিল একদম অন্য কারণে। তো এইটা ইনামুল হকের কেস না, এটা একটা লোক আছে, সেই লোকটার নাম আমি বলবো না, কারণ সেই লোকটা, তো সেই লোকটাকে ওনারা খুঁজছেন। আচ্ছা, সেই লোকটা ডেফিনেটলি আমার একটা ছবিতে ইনভেস্ট করেছিল, হ্যাঁ। সেই ছবির টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি, 2016 নিয়ে 2017 ফেরত দিয়েছি। আচ্ছা, এবং সেই লোকটা আমি যদি কালপিট হই, তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির 99% সবাই তাহলে ইডি সিবিআইকে ডাকা উচিত। সে লোকটা বিখ্যাত লোক, সে শো করে, সে সবাই সঙ্গে শো করেছে, এমন করে আমি কারণ নাম নিতে চাইছি না, because বড় বড় তারকারা, সে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 10 নম্বর বম্বে তারকাদেরকে নিয়ে শো করে। এবারে আমাকে যদি ডাকা হতো তাদেরকে ডাকা উচিত, কিন্তু যাই হোক, এবারে আমি যত বলবো তত কেসটা হয়ে যাবে। বাট আমার মনে হয় কি আমার ভরসা আছে দেশের এই এজেন্সির উপর, এবং আমি জানি ভগবান বলে কিছু আছে। মানে তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে অনেক মানুষের তোমার আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ আছে, মানে ভগবানের আশীর্বাদ আছে। কিন্তু এটা কি মনে হয়, যেহেতু একজন পেশাদার অভিনেতাকে বা একজন প্রযোজককে বিভিন্ন ইনভেস্টমেন্ট নিতে হয়, সেটা তোমার এই পেশার কারণে কোথাও একজন অভিনেতাকে ভালনারেবল করে তোলে? যে তুমি তো তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি চেক করছো না, সে কোথা থেকে? এজেন্সিতে তো 3 বছর লেগে যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে। আচ্ছা, আমরা তো কে? আমরা তো সোসাইটি দেখি, সোসাইটির মধ্যে তোমার সম্মান আছে কি নেই, তোমাকে লোক চেনে কি না। আমরা তো সোসাইটি বেসে যাই, সমাজ বেসে যাই, সমাজে এই মানুষটাকে কত লোক চেনে, সমাজে এই মানুষের গ্রহণযোগ্যতা আছে কিনা, সমাজে আমি ছাড়া আরো কে কে কাজ করেছে কিনা, আমরা তো এইভাবে যাই। যেমন আমার মনে আছে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে একটা বিখ্যাত মামলা হয়েছিল, যে একটি প্রোডাক্ট তিনি তোমাদের সবার মতোই এন্ডোর্স করেছিলেন, তার গুণমান ঠিক ছিল না,
এবার বিজ্ঞাপন যেহেতু উনি করেছিলেন, ওনার নামে মামলা হয়েছিল, সে নিয়ে সুপ্রিম কোর্টে বহু জলগোলা হয়, বহু মাসের শুনানি হয়। কিন্তু এইটাই যে তোমরা মানে কোথাও একটা তোমার মনে হয় যে রাজনীতির কারণে একই রকম অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তোমায় বেছে নেওয়া হলো বা ডাকাডাকি করা হচ্ছে? ঠিক আছে, ভগবান আছে। তুই বলছো চলতা হয়। এখন না ভেবে লাভ নেই, এখন এখন কেঁদে কোনো লাভ নেই, লড়ে নিতে হবে। এবং আমার মনে হয় কি যা হয়েছে সেটা এখন অতীত, মানে নালে কি করে হয়। আমি দাঁড়াবো না বলে দিদি আমাকে আরামবাগ বললো, ঘোষণা করলো, তার দুদিন পরে একটা একদম ওটা আমি আসবো, একদম বিস্তারিত আসবো, কিন্তু তার আগে সৌজন্য এবং ভাষা। দেখুন, আপনারা জানেন যে রাজনীতির ভাষা এই মুহূর্তে, আমি খুব সচেতনভাবে শব্দটা ব্যবহার করছি, যেখানে নেবেছে তাতে প্রায় প্রতিদিন কারুর না কারুর বক্তব্যে আমাদের বিপ বিপ দিয়ে টেলিকাস্ট করতে হয়, একেবারে সরাসরি, কখনো দু অক্ষরের গালি। আর যেটা খুব ভদ্র ব্যাপার সেটা হচ্ছে চোর, ডাকাত, পকেটমার, গদ্দার, কুলাঙ্গার, ডাকাতরানি, ইডিয়েট, মানে এ প্রতিদিন এটা চলছে। দেব, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দৈত্যকুলে প্রহ্লাদ, একেবারে দৈত্যকুলে প্রহ্লাদ। তোমার মানে কোনো অপশব্দ আজ অবধি 10 বছর তুমি সরাসরি পলিটিক্সে আছো, একটা অপশব্দ মুখ থেকে বেরোয়নি। আমি তো রাজনীতি করতে এসেছি, কাউকে তো গালাগাল দেওয়ার জন্য নয়। রাজনীতিবিদের ধর্মটা কি? মানুষকে ভালো রাখা। আমার ধর্ম, আমার রাজনীতিদের মানে নেতাদের কাজ তো এইটা নয় কি কাকে চোর বলা। নেতাদের কাজ হচ্ছে তাদের এলাকার মানুষগুলোকে তারা ভালো রাখতে পেরেছে কিনা, এইটাই তো তাদের ধর্ম হওয়া উচিত, তাই না? এটাই তো তাদের কর্ম হওয়া উচিত। কিন্তু এই মানসিকতা কোথাও তো একটা, আবার বলছি, তুমি আঘাত পেতে হবে। তার কারণ আমার মনে আছে 2019 সালে ভোটের আগে এবিপি আনন্দের জন্য রুক্মিণী সাংবাদিক হয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিল, দেবের একটা মস্ত বড় 1 ঘন্টার সাক্ষাৎকার। তাতে দেব ওই 2019-এ বলেছিল যে কোনোদিন যদি পরিস্থিতি এইরকম দাঁড়ায় যে ভোটে জিততে গেলে প্রতিপক্ষকে চোর বলতে হবে, তাহলে দেব রাজনীতি ছেড়ে দেবে। খুব বড় কথা, আমি দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো। কিছুদিন আগে আমাদের রাজ্যে সাইক্লোন ফ্যানি নিয়ে একটা খুব বড় এমার্জেন্সি হয়েছিল, অ্যান্ড সেখানে যদি দেখা যায় যে আমাদের টলিউড থেকে প্রথম যদি কেউ টুইট করে থাকে, তার একটা ভিডিও বানিয়ে সেটা ছিল তুমি, সব থেকে আগে তোমারই একটা টুইট এসেছিল। আমাদের সমর্থকরা কোনো দল, কোন ঝেন্ডা একদম দেখবেন না, প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে হবে। এই যে একসাথে আসার কথা বললে, তাহলে কি দেব পলিটিশিয়ান রূপে তোমার এই পলিটিক্সটাকে একটা কুকথা ভার্সেস মিষ্টি কথা বা শান্তির কথা, এরকম একটা বার্তা দিচ্ছ তুমি? রূপী, প্রথম কথা, আমি ওই ভিডিওটা না এসে সাংসদ হিসেবে করিনি। আমি ওই রাজনীতি করবোই না যেদিন মনে হবে কি না বস আমাকে কাউকে দোষ দিতে হবে, আমাকে কাউকে গাল দিতে হবে, আমাকে কাউকে চোর বলতে হবে, তবেই গিয়ে আমি ভোটটা বেশি পাবো। আজকে আমাকে গিয়ে কাউকে বলতে হবে আমি 1000টা লোক নিয়ে আসবো, তবেই গিয়ে আমি জিততে পারবো। আমি ওই দিন রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমি যার জন্য অনেকে প্রশ্ন করে না আমি কেন রাজনীতির মধ্যে এসেছি, হয়তো কিছু একটা চেঞ্জ আনতে পারবো, কিছু একটা, এই যে কুকথা তুমি যেটা বললে, আমি এই কুকথার বিরুদ্ধে। দেবে, এবারও সহজ কথা নয়, মানে যেদিন খারাপ কথা বলতে হবে রাজনীতিতে জেতার জন্য বা টিকে থাকার জন্য, রাজনীতি ছেড়ে দেবো, এখন ওইটা বিশ্বাস করো? আমি এটা তো ভুলেই গেছি। আর্কাইভ কিরম হলো, সুন্দর, বাট কিন্তু আমি তো এখনো মেনটেন করে গেছি। সহজ না, বাট কঠিনও নয়। তোমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে কি, তখন যেটা বলেছি এখন একই কথা বলবো কি, আমার লক্ষ্যটা হচ্ছে কি, আমার হারানোর কিছু নেই। মানে আর আমি বোকা বানাবো না আমার মানুষকে, আমি বোকা বানানোর জন্য আসিনি। আমি যেটা পারবো না সেটা পারবো না, যেটা পারিনি সেটা পারিনি। আমি ভগবান নই কি আমি আমার এলাকার সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। এটা আমার মনে হয় ভারতবাসীর সবাই জানে, সব এলাকার মানুষরা জানে তাদের নেতারা কতটা সীমাবদ্ধতা আছে যে কোনো মানুষের, যে কোনো দলে। কারেক্ট। এবারে আজকে যত দিন যাচ্ছে অত খারাপ হচ্ছে, মানে আমার হাতে নাকি রক্ত মাখা, মানে একটা কোনো একটা কেউ যদি মানে টাচুট মানে খুব খারাপ মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যাচ্ছে, সেটাও বলে দিচ্ছে আমার নাম, আমি মার্ডার করে দিয়েছি, আমার 2 হাতে রক্ত। এবারে সেটাও আমাকে দেখতে হয়, তখন আমাকেও ভাবতে হয় কে পাল্টা দেবো, তখন যে না, পাল্টা দিয়ে তো লাভ নেই, কারণ ও তো জিততে চায়। ও চায় কে এখানে টিএমসি কম্পিটিশন না, এখানে কম্পিটিটর হচ্ছে দেব। তো দেবকে যতটা আমি অ্যাটাক করবো তত আমার লাভ। এবার আমি দেখলাম ছেলেটারও কোনো দোষ নেই, ও জিততে চায়। এবারে জেতার জন্য আমার মনে হয় কি ভারতবর্ষে আইনের মধ্যে কোনো মাপদণ্ড নেই কি এইটাই তুমি বলতে বাইরে বেরোতে পারবে না। তো সেই লাইসেন্সটা আমার মনে হয় সবাই কম বেশি করে ইউজ করে কে জেতার জন্য, শব্দ ব্যবহার, কথা ব্যবহার, কুকথা ব্যবহার, আচরণ, মানে অনেক কিছু। আমি
যেদিন থেকে রাজনীতিতে এসেছি এখনো বলছি, যদি আমার ওরকম খারাপ দিন আসে যে যেদিন আমাকে অন্য দলকে ছোট বা কাউকে গালাগাল বা কারো বিরুদ্ধে বলতে হয়, তাহলে সেদিন আমার সত্যি, আমার কেন, সবারই রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। একদম। কারণ রাজনীতি হচ্ছে তুমি কি করেছো, ঠিক, রাজনীতি হচ্ছে তোমার দল কি করেছে। একদম। আমরা আমার কাজের জন্য ভোটটা চাইবো, কিন্তু এখানে আমাদের কাজ নিয়ে কেউ ভোটই চায় না। একদম, মানে আমি বলছি প্রায় এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে যে গালাগালি ছাড়া রাজনীতি অচল। আমি বলছি যে এটা আমার মনে পড়ে যাচ্ছে, মহাভারতে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করেছিলেন যে আত্মীয়দের বিরুদ্ধে আমি অস্ত্র তাদের বিরুদ্ধে ধারণ করব না। আমি বলছি ব্যক্তিগত সম্পর্ক, তাতেও রাজনীতির আঁচ পড়ার সম্ভাবনা থাকে। এটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখি। প্রজাপতি সিনেমায় দেবের বাবার রোল করেছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনদা যখন অসুস্থ হলো, দেব সঙ্গে সঙ্গে দৌড়ে তাকে হাসপাতালে দেখতে গেল, বেরিয়ে বলল যে মিঠুনদা আমার বাবার মতো। আবার এই এজেন্সি যখন দেবকে ডাকলো প্রকাশ্যে অন ক্যামেরা, মিঠুনদা বলেছিল যে আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে দেব ওই রকম ছেলেই নয়। আমি আজকে বলছি দেব, তোমার দলের কেউ তোমায় এই সার্টিফিকেট দেয়নি, এতটা দরাজ সার্টিফিকেট। আমি একবার পাশাপাশি এই সবগুলো দেখাবো, তার পাশে দেখাবো সেই মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আরেকজন বড় গদ্দার বলছেন মঞ্চের ওপর থেকে। এটা তো ছেলে সুলভ দেবের ভালো লাগার কথা নয়। আমি উত্তরে আসবো, কিন্তু তার আগে দেখবো পাশাপাশি। বিরুনদার ভালো আছে, সুস্থ আছে, এবং লাস্ট যেরকমভাবে দেখেছিলাম সেরকমই মজায় আছে। মিঠুনদা আমার বাবারই মতো, তো সেজন্য আমার আর মিঠুনদার সম্পর্ক কমপ্লিটলি, মানে একটা শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দিক। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আমি বলছি যে বাবার মতো মানুষ সম্পর্কে এই কথা শুনে ছেলের মতো দেবের তো ভালো লাগার কথা নয়। আমার এই শব্দগুলো তো ভালো লাগে না কেন। দেখো, আমার এই যে তুমি দিদির ফুটেজটা দেখালে, আমি বলবো মোদিজির ফুটেজটা দেখাও, দিদি ও দিদি, যে টিজিংটা হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে, জুড়ে হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেলে একটা লোক, ঠিক আছে, স্টেটের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার মধ্যে তফাৎ আছে। এবং রইল কথা গদ্দার, আমার সত্যি আপত্তি আছে, মানে আপত্তি আছে এই কথাগুলোর জন্য। মানে আমার মনে হয় মঞ্চটাকে আমরা এই, মানে যেখানে সামনে হাজার হাজার মানুষ তোমার কথা শুনছে, সে দিদি হোক বা দাদা হোক, মানে এইবারে তো মানে আমি দেখছি আমরা ইলেকশন এলে হিন্দু মুসলিম হয়ে যাই, আমরা ইলেকশন হলে কে কি খাচ্ছে সেটা, আমরা ইলেকশন এলে গদ্দার এটা হয়ে যাই। আমার মনে হয় কি আমি এই শব্দগুলোর বিরুদ্ধে, আমি এই আচরণের বিরুদ্ধে, আমি এই ব্যবহারের বিরুদ্ধে। আমার মনে হয় কি কিন্তু করতেও পারবেন। ইলেকশন কমিশনার যারা আছেন তারা তো কোনো মানে কোনো না কোনো ব্যবস্থা হয় না। মানে আমরা এতদিন ইলেকশনের আগে বলতাম যে চিঠি যায়, কিন্তু তারপর ব্যবস্থা হয় না। এবার তো দেখছি চিঠি যাওয়াই প্রায় বন্ধ হয়ে গেছে। শোকজ অবধি তুমি দেখো এখনো পর্যন্ত কত কম হয়েছে, অথচ আর তত খারাপ কথার সংখ্যা এবং পরিমাণ বাড়ছে। দুর্ভাগ্যের, আমি এখানে দেবের সঙ্গে একমত। কিন্তু দেব এই সংসদীয় রাজনীতিতে আসা 10 বছর পরেও সেই বিরল রাজনীতিবিদ যার সভায় কিন্তু লোক ভরাতে বিরিয়ানির প্যাকেট ছড়াতে হয় না, ভোট কুশলী কোনো এজেন্সিকে ভাড়া করতে হয় না। আমার মনে আছে যে একবার মুকুল রায়ের সভায় লোক হচ্ছে না, তো দল থেকে মুকুল রায়ের সঙ্গে দেবকে জুড়ে দেওয়া হলো সবার ভিড় বাড়াতে। আজও ঘাটালে ও নিজে প্রার্থী, কিন্তু প্রচার ছেড়ে কার্যত দেব গোটা রাজ্যে তোমায় চষে বেড়াতে হচ্ছে প্রায় প্রতিদিন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমি বলছি দেবের দলকে দরকার নাকি দলের দেবকে দরকার? আমার এটা কোনো থার্ড পার্টি বললে, তুমি বললে মানে শোভা দেয়, আমি আর এই ভাবনার মধ্যে নেই। তো কি হয়, দলে যখন আছি, তো দল জিতুক এটা আমি চাই, বেশ, দল যেন ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস পাক সেটাও আমি চাই, দলের যেন লাভ হয় সেটাও আমি চাই, এবং দলের কর্মী হিসেবে আমি চাইবো যে দল যেন ভালো ফল পায় এবং দল যেন ভালো কাজ করে, দুটোই। এইবারে দল যদি আমার যাওয়াতে যদি দলের লাভ হয় তাহলে আমাদের চোখে মানে এটা তো কোনো ভুল না। এবং নিজের প্রচার সামলে, নিজের প্রচার, ঘাটালের প্রচার প্লাস গোটা রাজ্যের প্রচার, কোথাও যেন দেখো দলেরও তো দোষ না, মানে যেখানেই যাচ্ছি মানুষ যদি তোমার সমর্থনে নামে, মানুষ যদি তোমার পাশে দাঁড়ায়, তাহলে যে কোনো দল বলবে কি, যারা পায় না তারা বলে
দেবকে কেন মিস করলাম, এবারে যাদের কাছে আছে দেবকে আরো কিভাবে ইউজ করি। ঠিক এই ইউজ করার কথায় যে তোমরা যারা অন্য পেশার একেবারে জনপ্রিয়তার শীর্ষে থেকে এসেছো অথবা শীর্ষে আছো তাদের দল ব্যবহার করে, অথচ এই তারকাদের ব্যক্তিগত জীবন সেটা যখন সমালোচনা বা স্ক্যানারের আন্ডারে আসে তখন দল তাকে খারাপ ব্যবহার করতেও দ্বিধা করে না। আমি কেন বলছি, এই অভিযোগটা উঠেছে আজকেই, এই কয়েক ঘন্টা আগে কাঞ্চন মল্লিক, তোমার সহ অভিনেতা, খুব প্রিয় মানুষ, কাঞ্চন মল্লিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা র্যালি করছিলেন। কল্যাণবাবু তাকে কার্যত র্যালির মাঝখানে র্যালি থেকে নামিয়ে দেন এবং ঠিক কী বলেন আমরা কল্যাণদাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি স্পষ্ট করে তার মনোভাব ব্যক্ত করেছেন। আমি সেই নামিয়ে দেওয়ার দৃশ্য এবং কল্যাণদার বক্তব্য একেবারে পাশাপাশি আপনাদের সামনে রাখব। আমার ইলেকশন করতে হবে না, আমার ইলেকশনটা দরকার। আগে থেকে এতগুলো লোক যাবে তোমার বাড়ি আমার বাইরে। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। কোথাও কি দেব মনে হয় যে তারকাদের অথবা অন্য পেশার কৃতি ব্যক্তিত্বদের রাজনৈতিক দলগুলো ইউজ করে তো বটে, অফকোর্স করে। আমাদের দেশে এটা এখন রোল মডেল হয়ে গেছে, এটা শুধু আমাদের রাজ্যে না, দেশে। কারণ নেতাদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা কমেছে, কে তাদের প্রতি বিশ্বাসটা কমেছে। সব নেতা না, ডেফিনেটলি তাবর নেতারা আছে, বাট সেই তাবর নেতাদের পরে সমস্ত দলের ভালো ভালো নেতারা আছে, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু তারপরে যে সেকেন্ড লেয়ার অফ নেতারা আছে, এবং যখনই ভোট ব্যাপারটা চলে আসে, ভোটটা মানে কি? ভোটটা তো বিশ্বাস। একদম ভোট হচ্ছে ইলেকশন, যেটা আমি সবসময় বলি, কে কাকে আমরা বেশি বিশ্বাস করব, তোমাকে না ওকে। তোমাকে ওকের মধ্যে দল দেখতে পাচ্ছে তোমাকে ওকে করলে হচ্ছে না। সেই জন্য ভোটের মুখে বিজেপিকে অরুণ গোভিলকে, রামের চরিত্রাভিনেতাকে রাজনীতির লড়াই নামাতে হচ্ছে, যে টিভির রাম আমাদের সঙ্গে। আমি বলছি ব্যাপারটা তো এই, তোমার এই ঘটনাটা দেখে কতটা খারাপ লাগলো? কেস টু কেস হয়, মানে এই কেসটা আমি ওভারঅল যদি তুমি বাইরে থেকে বলো দেখতে খারাপই লাগবে, কিন্তু দুঃখ তো লাগবে কি আমার সেলিব্রিটি অ্যাক্টরকে বার করে দিল। বাট যুক্তিও ওনার ঠিকই আছে। কে কাঞ্চনদা কিছুদিন ধরে যেভাবে ফেসবুকে এসছেন, যেভাবে নিজের পার্সোনাল লাইফটাকে ডিসপ্লে করেছেন, তো আমার মনে হয় কি এইটা পুরোপুরি কাঞ্চনদা এবং আমাদের কল্যাণদার দুজনের। তো এবং আলটিমেটলি যখন একজন রাজনীতিবিদ ভোট চাইতে যাচ্ছে, তিনি মানুষের প্রতিক্রিয়াকেই সব থেকে বেশি গুরুত্ব দেবেন। এটা সত্যি ম্যাটার করে। আজকে আমার এরিয়াতে আমিও যদি কল্যাণদার জায়গা হতাম, আমার এমন একটা লোককে, যাকে অনেক নেতাকে অনেক লোক পছন্দ করে না, বলেও দেয়, ওইখান থেকে আমরা বুঝতেও পারি যে এই লোককে নিয়ে এলে দাদা, এই কর্মীটাকে নিয়ে এলে এই ভোটটা কেটে যাবে, কিন্তু এরা এখানে লাস্ট টাইম এটা এরকম করেছিল দাদা, এটা এরকম হবে। আমার সমস্ত দলে তাই হয় যে এই নেতাটাকে, এই কর্মীটাকে সামনে রাখা যাবে না দাদা। তো আমার মনে হয় কি সেরকম সব আজকে কিন্তু উল্টোটা তো হয়। আমি আবার ঘুরে ফিরে প্রধান ছবিটা আমি এত প্রভাবিত করেছে, বারবার ওটাতে আসছি, যে প্রধানের ক্লাইম্যাক্সে মানে ভয়েস ওভারে আছে যে প্রধানের ঠিকানা, অর্থাৎ সেই যে পঞ্চায়েত প্রধান, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান, তার ঠিকানা বদলে গেল অট্টালিকা থেকে জেলের কুঠরিতে। তোমার দলের নেতারা যখন সেই অট্টালিকা থেকে জেলের কুঠরিতে যাচ্ছেন, তখন তো তোমারও এইটা মনে হতে পারে, ঠিক আমি বলছি কয়েনের দেখো উল্টো পিঠটাও কিরাম আছে, যে অভিনেতা বা অন্য পেশার কৃতি একটা মানুষের মনে হতে পারে যে রাজনীতিতে নেবে, আমার সহযোগী জেলে চলে গেলেন এবং যার দৃশ্য তো টাকার বান্ডিল দেখা গেল 50 কোটি। তো এটা তো সেই একই দলে থেকে দেবেরও খারাপ লাগার কথা। ঠিক যেমন আজকে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে, সেরকম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে নোটের ছবি নিশ্চয়ই দেবকেও ভাবিয়েছে। অফকোর্স ভাবিয়েছে, অফকোর্স। অস্বীকার করবো যদি আমাকে যদি না ভাবায়, কিন্তু দাদা আমার একটাই প্রশ্ন, কে এই যে তাহলে এই কারাপ নেতারা শুধু কি টিএমসিতে আছে? না না না, কবে বাঙ্গারু লক্ষ্মণ বিজেপির শীর্ষ নেতা, তিনি নোটের বান্ডিল গুনছেন, ভিডিও স্টিং অপারেশনের মাধ্যমে বাইরে এসেছিল। এবারে কথা হচ্ছে কি যেইভাবে আমি বলছি, তাহলে সব নেতাদেরকে ধরতে বার করো, মানে নেতারা যারা কারাপ্টেড, যাদের এডিসিওয়াই আছে, তারা বিজেপিতে চলে যাচ্ছে,
সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। তাহলে যাদের চার্জশিটে নাম আছে তারা এখন সিএম বা ডেপুটি সিএম আছে, তারা তালিকা দীর্ঘ। আবার ধরো খুনের মামলা যার বিরুদ্ধে, তিনি কংগ্রেস থেকে তৃণমূলে চলে এলে মামলা উঠে যায়। এবারে হচ্ছে প্রেসিডেন্টগুলো আমাদের দেশে না ইলেকশন করতে গেলে এমন এমন কথা বেরিয়ে আসবে না, এই দুপক্ষের জন্য ঠিক না। এবারে কথা হচ্ছে ইলেকট্রাল বন্ড। মানে ধরো গতকালই অজিত পাওয়ারের স্ত্রী, যে অজিত পাওয়ারের দুর্নীতি নিয়ে বিজেপি এত সরব, তার স্ত্রীকে, অজিত পাওয়ার এখন বিজেপির জোটে চলে গেছেন, তার স্ত্রীকে একদম ডেপুটি চিফ মিনিস্টারের স্ত্রীকে কাল ক্লিন চিট দেওয়া হয়েছে। এটা চোখের সামনে, মানে বুঝি একটা নয়, রাজ্যে এবং কেন্দ্রের উদাহরণ হলে মোটামুটি সাক্ষাৎকার এই নিয়েই চলবে, এই নিয়েই চলবে। আমার এইটা দোষটা নেতাদের না, দেশটা হচ্ছে আম জনতা এইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অথবা এই ধরনের নেতাকে জনতা জেতাবে কেন? একদম একদম আই এগ্রি। আমি এইখান থেকে আবার সেই ঘুরে ফিরে প্রধান এই ছবিটা দেখুন। হ্যাঁ, আর আমার আরো ভালো লেগেছে যে আমি চিরকাল বিশ্বাস করতাম যে বাস্তবের প্রতিফলন যদি সেলুলয়েডের পর্দায় দেখা যায়, তাহলে মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেন, রিলেট করতে পারেন, এবং সেই ছবি জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয়ের অবকাশ থাকে না। আমাকে এখনো মনে আছে এমন এমন কমেন্ট এসেছিল, আমি যখন হল ভিজিট করছি, স্যালিউট দা, তোমাকে স্যালিউট, মানে এই শব্দগুলো না খুব কম পাওয়া যায় তো কমপ্লিমেন্ট হিসেবে, দাদা খুব ভালো অভিনয় করেছো, এইসব হয়, কিন্তু লোক হচ্ছে তোমার সাহসকে স্যালিউট তোমার। বাট এইটা তো নর্মাল, মানে একটা নর্মালসি করতে গেলে আজকে সাহস লাগে, একটা নর্মাল জিনিস কিছু করতে গেলেও সাহস, মানে বাস্তবের প্রতিফলন ঘটাতে গেলেও সাহসের জন্য সাবাসী পেতে হয়। কিন্তু এইখানে আবার বলছি, ওই প্রধানে ঘুরে ফিরে আসছি, যেখানে দেবের দীপক প্রধান, তার একটা সংলাপ আছে যে মানুষ নিজের পায়ে দাঁড়ায় নিজের ইচ্ছেতে, কিন্তু ভোটে দাঁড়ায় জনগণের ইচ্ছেতে। দেবের ক্ষেত্রে আবার কিন্তু ব্যাপারটা এরকম নয়, ভুল সংলাপ লিখেছেও, মিথ্যে সংলাপ, কারণ দেব ভোটে দাঁড়িয়েছিল দিদির ইচ্ছেতে। কারেক্ট। আমি আমার 2014-তে আমি জানতামও না আমার নামটা আসবে বলে, তার এক রাত আগে আমার কাছে ফোন এসেছিল, দিদি আমাকে একবারই বলেছিলেন, আমি না বলেই চলে গেছিলাম আর কি। 2014-এ ওই যে দিনটা প্রার্থী ঘোষণা হলো, আমি এইসব শব্দও জানতাম না, এই যে একদম নো ইন্টারেস্ট। তখন অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়েছি একটা লোকের জন্য, সেই আমাকে মোটামুটি শ্রীকান্ত মহতা এসডিএফ এর, যাকে সেটা, কিন্তু এটাকে তুমি ইচ্ছে বলবে না চাপ বলবে? না, 10 বছর পর মনে হচ্ছে এটা কোথাও লেখা ছিল। আচ্ছা, মানে there are something যেটা নিয়তিতে বিশ্বাস করছো, মানে তখন মনে হচ্ছিল এটা কেন হলো, কি হলো, বুঝতে আমার 1 বছর লেগে গেল। রাজনীতি ইজ এ বিগ সাবজেক্ট, একদম, মানে লোকসভা মোর বিগ সাবজেক্ট, একদম, মানে এতগুলো কনস্টিটিউয়েন্সি, তুমি সরাসরি মানে কাউন্সিলর ভোট, বিধানসভা ভোট নয়, সরাসরি তুমি লোকসভায় গিয়ে কতগুলো সিট আছে রাজ্যসভায়, লোকসভা, আমি তো তাও জানতাম না তার আগে। মানে তুমি যদি, আমিও আলিয়া ভট্টের মতন একটা প্রশ্ন উত্তর দিতে পারতাম, কে প্রধান, প্রেসিডেন্ট কে, তখন আমি আজকে প্রত্যেকটা মানুষ পলিটিক্স নিয়ে খুব ইন্টারেস্টেড, এবং তোমার নাম ঘোষণা হচ্ছে তুমি জানো না, সুতরাং আমি তো ফ্লাইটে ছিলাম, ফ্লাইট থেকে ল্যান্ড করলাম, হায়দ্রাবাদে শুটিং করতে যাচ্ছিলাম বিন্দাস ছবি, তখন দেখলাম আমার নাম অ্যানাউন্স হলো, আমি সারপ্রাইজ, আমি সেখান থেকে ফোন করলাম, বলে আমার আরে ঠিক আছে, দিদি স্পোক টু মি। এবারে ওই ফেসটা না একটা ফেস, মানে একটা ইনসিডেন্ট। কিন্তু একটা তফাৎ আছে, যে হেমা মালিনী বলো, ধর্মেন্দ্র বলো, বিনোদ খান্না বলো, সবাই কিন্তু, ইভেন শত্রুঘ্ন সিনহাও কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে যখন আর কিছু করার নেই, সেই অর্থে প্রতিদিনে ফিল্মের ডাক, কাজের ডাক নেই, তখন রাজনীতিতে এসে এই ছবি আমরা গোটা দেশে দেখতে অভ্যস্ত। তুমি পিক টাইমে, পিক ফর্মে রাজনীতিতে এলে, এ তো বিরাট তফাৎ। আমাকে এইটা কম করে একজন নয়, 1 লক্ষ মানুষ 2014 যবে থেকে আমার নাম অ্যানাউন্স হয়েছে, 2015-16 অব্দি, তারপর আমার ব্যাক টু ব্যাক ছবি ফ্লপও হতে শুরু করলো আর কি। এটাও সত্যি একটা ফেস যাচ্ছিল, একটা টলিউডের একটা সিনেমার মাধ্যমে একটা ডাউন, শুধু আমার না, পুরো ইন্ডাস্ট্রির, কিন্তু পুরো মানে দায়িত্বটা আমার ঘাড়ে চলে এলো। দেবের ছবি কেন ফ্লপ হচ্ছে, অন্য ছবি ফ্লপ হলে কোনো অসুবিধা নেই, দেবের ফ্লপ হচ্ছে বিকজ অফ পলিটিক্যাল ক্যারিয়ার। অনেক ভেবেছিলাম আমি যে কি হচ্ছে, পুরো ব্যাপারটা কি, মানে আমি কি কোথাও ঘেটে গেলাম, আমি কি কোথাও আটকে গেলাম, আমি কি কোথাও শেষ হয়ে যাওয়ার পথে। তখন ভাবলাম কি না, পৃথিবীতে এমন কোনো নিয়ম নেই কে যেখানে কোনো এক্সাম্পল নেই বলে কোনো এক্সাম্পল হতে পারে না। দেব, লেটস সেট অ্যান এক্সাম্পল। তো হোয়াট হ্যাভ টু ডু? আই হ্যাভ টু বি অনেস্ট ফার্স্ট, কে আমি আমার প্রতি অনেস্ট, আমার কাজের প্রতি অনেস্ট, আমার পলিটিশিয়ানের প্রতি যে চরিত্রটা বা যেই পথটা আমাকে দিয়েছে ঘাটালের লোক, তার প্রতি আমাকে অনেস্ট থাকতে হবে। অ্যান্ড আজকে 10 বছর হয়ে গেল, যারা, আমি এখনো মনে আছে আমি যেদিন বলেছিলাম আমি ছেড়ে দেবো, আমি এমন লোকের নাম বলবো তুমি পাগলা হয়ে যাবে, যারা আমাকে বলেছে না দাঁড়াতে হবে,
মানে যেই নিউজ চ্যানেলগুলো পার্টি অফিস হয়ে গেছে তার এডিটর ফোন করে বলছে দেখো আমি একটু বলবো, ছেড়ো না, হেডট্রিক চাই আমার। বিজেপির এমপিরা ফোন করেছে আমাকে, পার্লামেন্টে যেদিন আমি লাস্ট ভাষণটা দিয়েছিলাম ওইখানে অনেকজনই ছিলেন, তারা বলছে ছেড়ো না। ঠিক ঠিক, এইখান থেকে আমি সেই ফেসটায় চলে যাব যে এই দেবের দল বা দলীয় রাজনীতি ছাড়ার ইচ্ছেটা বা কেন হলো, আর সেই ইচ্ছে সরিয়ে রেখে ফেরার ইচ্ছেই বা কেন হলো। এমনিতে দেব একটা কথা আছে বাংলায় যে বারবার তিনবার, কিন্তু এই তিনবারের তৃতীয়বারের শুরুটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। কিরকম আমি ধারাভাষ্য দেওয়া যায় যে দেব ইনস্টাগ্রামে লিখছে, বুঝলেন, যে আর কয়েক ঘন্টা, দুপুরে লোকসভায় বলছে আজই সংসদে শেষ দিন। তারপর কি জানি কি হইল, শনিবারের বারবেলায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কি বৈঠক হইল, তারপর দীপক অধিকারী ব্যাক টু পলিটিক্স। বাংলার মানুষ আজকেও জানেন না যে ডিলটা কি কি কথা হলো। এইটা ডিল। দেখো, দেবকে না টাকা দিয়ে কেনা যাবে না, দেবকে ভয় দেখেও কেনা যাবে না। দেবকে যদি কিনতে চাও তো ভালোবাসাই একমাত্র অস্ত্র। আমাকে তুমি ভালোবাসা দাও, আমি সম্মান দাও, আমি তাতেই খুশি, আমার বিশাল কিছু লাগবে না। তার মানে এটা নাকি দল আমাকে দেয়নি, আমার কোথাও যেন সত্যি মনে হয়েছিল কি না আর রাজনীতি না, থাক। এবার আমি 10 বছর দিয়েছি দিদিকে মানে দলকে, এবং ঘাটালে 10 বছর সার্ভ করেছি। এইবারে আমার পুরোপুরি মনে হয় কি এখানে থাকা উচিত। কিন্তু নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে এই সময় দাঁড়িয়ে, একজন কেন বেরোচ্ছে তার জন্য দলকে দোষ করবে, একজন কেন ঢুকলো তার জন্য দলকে দোষ করা হয়। এইবারে আমি দলের যেহেতু কর্মী 10 বছর ছিলাম, আমি স্বার্থপর নয়, মানে আমি চাইবো না আমার জন্য সুমনদার কোনো ক্ষতি হোক, আমি চাইবো না আমি যাদেরকে চিনি আমার জন্য তাদের কোনো ক্ষতি হোক, এবং আমার দলও কোনো ক্ষতি হোক। তো দিদির ফোন আসে, দিদি তার 1 বছর আগে, আমি দিদিকে ওই দিনও বলিনি, কিন্তু আমি দলকে 2 বছর আগে বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এবং গত বছর কালী পুজোতে দিদির সঙ্গে আমার অনেকটা টাইম কথা হয়েছে, কালী পুজোর পর দিন। তখন আমি বললাম কি না দিদি, আমার মনে হচ্ছে আপনি ঘাটালটা ভাবুন, মানে হঠাৎ করে আপনি যদি আমি ওই ব্ল্যাকমেলটা করতে চাই না দলকে, শখটা দিতে চাই না, আমি চললাম আগে থেকে তুমি দলকে প্রস্তুতির সময় দিয়েছিলে। দিলাম কি দিদি আপনি একটা প্রার্থী ভাবুন, কেন আমার মনে হয় কি আমি হয়তো এবার দাঁড়াবো। দিদি তখনও শুনেননি, দিদি লাস্ট দিনও শুনেননি। না, ক্যামাক স্ট্রিটে ধরো মিটিং হলো, তারপরে মানে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, তারপরে তো আমি অবশ্যই কি আমাকে মেসেজ, তারপর সেই অমোঘ ঘোষণা, বুঝলেন, যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। আমি শিওর দেব শুভজিৎ দাস শুনছে, ও এই সংলাপটা কোনো একটা তোমার চরিত্রের মুখে বসিয়ে দেবে। এ দুর্ধর্ষ ডায়লগ, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। অভিষেক আমাকে মেসেজ করলো কি দিদির সঙ্গে ততক্ষণ আমার অনেক কিছু হয়ে গেছে, মানে আর দিদিকে আমি ভালোবাসি। দিদি মুখ্যমন্ত্রী, দিদিকে ভালোবাসা অনেকগুলো কারণ আছে। যখন আমার মায়ের অপারেশন হয় তখন ফোন করে, দিদি না এই ছোট ছোট জিনিসগুলো আছে। আমি বলতে চাই কি বিরোধী দলকে যদি এই স্টেটটাকে নিতে হলে, এই স্টেটকে ভালোবাসা দিয়ে নিতে হবে, এজেন্সি দিয়ে নিতে পারবে না স্টেটটাকে। কিন্তু এই সময়টা দেব, তুমি যখন ছাড়বে করছিলে, তখন তোমার দলের মধ্যে থেকে, আমি জানি না তোমাকেও শুনতে হয়েছে কিনা, এরম বলা হচ্ছিল যে বিজেপির সঙ্গেও যোগাযোগ আছে। হ্যাঁ, এটা তো রোজ প্রায় কোথায় অন্য কোনো স্টেটে গিয়ে সেখানকার বিজেপি চিফ মিনিস্টারকে তুমি মিট করেছো, তুমি দল ছেড়ে বিজেপির শর্তে বসে যাচ্ছ, ইডি সিবিআই তোমায় ডেকেছে বলে দেব ভয়ে বসে যাচ্ছে, এই সমস্ত তো তোমাকেও শুনতে হয়েছে দলের ভেতর থেকে। দলই বলেছে, দলে 1-2% বলেছে। আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে? হ্যাঁ, অভিষেক ওরা অতটা বলেনি, কিন্তু দিদি বলেছে, মানে একটা সময়। এবারে দিদি না, এবারে দিদিরও দোষ না, এত কিছু হচ্ছে দলের মধ্যে, কখন ছাড়ছে কখন ধরছে। এইবারে আমি 10 বছর রাজনীতি থেকেছি, এই কারণে দল কোনোদিন আমাকে ডিস্টার্ব করেনি। আমি আমার মতো করে, আমি জয় শ্রীরাম যদি বলে থাকি, একটা লোক আমাকে দল থেকে বলেন তুমি ভুল করেছো, আমি আমার কাজ, মানে আজকে যদি সুকান্তদাকে যদি শুভেচ্ছা দিই, বিপ্লব মিত্র যার ইলেকশন, সেও কিন্তু বলছে দেব অন্যরকম। আর তারপরে তো বললো কি ভীষণ, মানে দলের অন্যরা জয় শ্রীরাম শুনলে পাল্টা স্লোগান দেন জয় বাংলা বলে। তখন অভিষেক নিজে মেসেজ করলে চলে এসো। এবার অভিষেককে বললাম কে আমার এই সমস্যাগুলো হচ্ছে। অভিষেক একটা কথা খুব ভালো ধরেছিল, কি তুমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুমি লাস্ট বক্তৃতা দিয়েছি। এবারে আই ওয়ান্ট পিপল লাইক ইউ হু আর অনেস্ট, যারা মানুষকে নিয়ে ভাবে। আমার কাছে লোকে ডিল করতে আসে টাকা পয়সা নিয়ে, সিট নিয়ে, মন্ত্রী পদ নিয়ে, একমাত্র লোক যে এসছে যে বলছে আমার কিছু চাই না। তো আমার তোমার মতন লোককে আমার দলের চাই। দিদি বললো দিদির সব ফোনে কথা, দেব দেখো তুমি এইসব বেরিয়ে গেলে প্রপাগান্ডায় শুরু হয়ে দেব কেন ছাড়লো, দলের ক্ষতি হবে। এবং আমি ওই ব্ল্যাকমেলার নই কে আমি আমার জন্য আমার দলের ক্ষতি করবো। এবং 10 বছর ধরে আমি আমার সব কিছু দিয়েছি, আমার ক্যারিয়ার, আমার ভালো সময়, আমার খারাপ সময়, সব কিছু আমি দলের পাশে থেকেছি। করোনার সময় যখন সব বলছিল কি
টিএমসি চলে যাবে, তখন আমি, দিদি, অভিষেক যেভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছিলাম, বা আমার দলের কর্মীরাও সবাই, নেতারাও, তো সেই জায়গা থেকে আমারও একটা কি বলবো, আমারও কন্ট্রিবিউশন আছে, ইটস মাই পার্টি অলসো। তো আমার এটা মনে হচ্ছে ঠিক আছে, আমি দিদিকে এটাও প্রস্তাব দিয়েছিলাম কি আমি দাঁড়াবো না, আমি দলের প্রচার করে দেবো, কারণ এই সময় আমিও জানি, আমিও বুঝি কোনো পোস্ট লাগবে না, সবাই তো পোস্ট চাইবার জন্য আসে, কোনো না কোনো সিট, আমার কিচ্ছু লাগবে না, আমি সমস্ত প্রচার করে দেবো। আমার শুধু খাদানের শুটিং আছে, এই দিন অবধি আমি শুটিংটা রেখেছিলাম, তারপরে পুরোটা ফাঁকা করে দিচ্ছি, আমি আর শুটিং করবো না, আমি পুরোটাই দলের জন্য করবো, সেটা অভিষেক অ্যাকসেপ্ট করেন, বুঝছেন না। আমি যদি এইভাবে বলি যে তোমার সব থেকে আবেগের জায়গা, দুর্বলতার জায়গা ঘাটাল মাস্টার ওইটাই টাচ করে দিয়েছে, আসলে কিছুই না। আচ্ছা, আমি একটু দর্শকদের বলে দিই, দেখুন গত শতাব্দীর 5-এর দশকের সংসদে প্রথমবার কিন্তু এই ঘাটালের মারাত্মক বন্যার সমস্যার কথা সেই সময়ে ওঠে, তুলে ধরেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। 1959 সালে কেন্দ্রীয় সরকারের মানসিং কমিটি ঘাটালে পরিদর্শন করে, কিন্তু বিচিত্র এই দেশ যে মাস্টার প্ল্যানের প্রস্তাবটা আটকে থাকে। প্রায় 70 বছর ধরে টালবাহানার পর অবশেষে 12ই ফেব্রুয়ারি দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী আরামবাগের সরকারি মঞ্চ থেকে এই প্রকল্প হবে সেই প্রতিশ্রুতি দিলেন। দেব কোনো ডেডলাইন কি দিয়েছেন, মানে কবের মধ্যে শেষ হবে? তো ঘাটাল মাস্টার প্ল্যানটা বুঝতে হবে, ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন মানসিং কমিটি যখন প্ল্যানটা দিয়েছিল, তখন শহরটা খুব ছোট ছিল, একদম 1959-এর শহর, আজকে 2000 ছিল, তখন ছিল কে শহরটাকে সরিয়ে নদীগুলোকে চওড়া করতে হবে, শিলাবতী, ঝুমি, ওখানে কংসাবতী যেটা আছে, রূপনারায়ণ যে নদীগুলো আছে, সেই নদীগুলোকে যে 2-4টে ঘর ছিল সেগুলোকে, কিন্তু আজকে পুরো টাউনটাকে সরানো সম্ভব না। আজকে এই শিলাবতী আর কংসাবতীকে খাল কাটতে হবে, 4 কিলোমিটার কেটে আরেকটা নদীর সঙ্গে জয়েন করতে হবে, সেই নদীটা 4 কিলোমিটার, সেটা দাসপুর টুয়ে হয়ে যেতে হবে। এই খাল কাটা এবং ড্রেনিং, বাকি নদীগুলো ড্রেনিং করে বড় করতে হবে, ইটস এ টাইম কনজিউমিং প্রসেস, এটা 1-2 বছর বা 5 বছরের প্রোগ্রাম না। আমার বক্তব্য হচ্ছে কাজটা শুরু হোক, টাকাটা এলোট হোক, এবং যেটা বললে অবশ্যই আমাকে প্রস্তাব দিল কি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব, তোমার যে এতদিনের স্বপ্ন, এবারে তুমি বলো তুমি দাঁড়াবে কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে এও এক ধরনের ব্ল্যাকমেলিং, কিন্তু ফর আ ভেরি মানে পজিটিভ থিঙ্কিং আমি বলবো এটা। মানে লোকে তো পাওয়ার চায়, পয়সা চায়, কেস মুক্ত চায়, যদি কোনো কেস থাকে বা যেটা দিয়ে তুমি শুরু করলে, আমাদের কোনো মামলাই নেই আজকে। আমি একটা জায়গায় আমি দেবের সঙ্গে একমত যে মাস্টার প্ল্যান যদি, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয় সেটা ইতিহাস হবে। আমি বলছি রাজনীতিবিদরা দেখুন, ওই সুনীল গাঙ্গুলির ভাষায় বললে কেউ কথা রাখে না, মানে আপনারা ভাবতে পারেন যে একটা প্রকল্পের সূচনা হয়েছিল 1982 সালে, একদম ওইটাই বলছি যে ঘাটালে শিলাবতী নদীর ধারে শিলান্যাস হলো, সেইখানে 2024-এ আমরা এই কথা বলছি, মানে 5 দশক ধরে টালবাহানার কাজ চলছে এবং 42 বছরে কার্যত কিচ্ছু হয়নি। তোমার হাত ধরে দেব, যদি তোমার দাঁড়ানোর শর্তেও সেটা হয়ে থাকে, সেটা যদি ব্যক্তিগত স্তরে ব্ল্যাকমেলিংও হয়, কিন্তু এটা ইতিহাস সৃষ্টি হবে এই জিনিস যদি। আমি সেটার জন্যই হ্যাঁ বললাম কি অ্যাটলিস্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে ভালো হবে। আমি এইটার জন্য যদি আরেকটা জন্ম নিতে পারি, কারণ এটা অসম্ভব একটা, কারণ এই কেন্দ্র আর রাজ্যর যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা যদি চলতে থাকে, মানে আবার যদি কেন্দ্র সরকার আবার যদি আসে, তাহলে দ্বন্দ্বটা আরো 100 বছর চলবে, কারণ কেউ চায় না কোনো রাজ্য তাদের থেকে উপরে যায়। তো আমি এই পলিটিক্সটা আমি বুঝে গেছি 10 বছর ধরে, কিন্তু আমার ফেরার জন্য যদি রাজ্য সরকার এবং দিদি যদি আমাকে কমিট করে থাকে, এবং আমি এটাও বলি, আমি আপনাদের কথা, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই টালবাহানা যদি চলতে থাকে তাহলে এরকম হবে না তো যে 2029-এও দেখবো ঘাটাল থেকে দেব প্রার্থী, তার কারণ ওটা এখনো কমপ্লিট হয়নি। না 2029 এখন দেরি আছে দাদা। আমার বক্তব্য হচ্ছে যে কাজটা শুরু হোক, মানে যেই হোক না কেন, মানুষ সত্যি কষ্টে থাকে, কারণ বন্যা সব জায়গায় হয়, বন্যা হয় মানে হাঁটু অব্দি জল। ঠিক ঘাটাল, এবং ছবিটা পাল্টায় তো নেই, দিন দিন খারাপ হয়েছে, এবং মানুষ ভোট দেয় কেন। দেব, আমার একটা কথা মনে পড়ছে, এই যে মানুষের জন্য কাজ করা, আমার মনে আছে সাংবাদিক হিসেবে নানা অভিজ্ঞতা তো হয়। দেব তখন সদ্য এমপি হয়েছে, 2015 সাল। জলটা খাবে দেব, আমাদের সাংবাদিক হিসেবে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, নানা অসাধারণ অভিজ্ঞতা হয়। তো শাহরুখ খান আপনারা জানেন, ওর মধ্যরাত থেকে দিন শুরু হয়। তো আমরা 3 জন একটা অনুষ্ঠানে প্রচুর সারা রাত সে আড্ডা চলেছিল, কিছু কিছু অংশ টেলিভিশনে দেখানো হয়েছিল। তো শাহরুখ খানকে আমি বলি যে দেব এখন সদ্য সাংসদ, তখন শাহরুখকে বলে যে এক তো যে সংসদে হ্যান্ডসাম লোক লাগবে,
হ্যাঁ, কিন্তু সিরিয়াস নোট শাহরুখ দেবকে বলে যে মানুষের ভালো করার চেষ্টা করো। আমি দ্রুত একবার সেই আড্ডা বলুন, সাক্ষাৎকার বলুন, ছোট্ট একটা অংশ খুব ইনফর্মাল আপনাদের সামনে রাখবো, তারপর এই বিষয়ে প্রশ্নে আসবো। দেখুন। खान दादा, देव का एक अलग परिचय भी है, वो अभी एमपी भी है स्टेट से। Oh my God. No, politician. 1 to 100 I'm actor, completely actor, and I can't think beyond anything. Like you said, I eat film, I sleep film. It's there in my blood. It's oxygen for us. We can't think more than that. We can't think beyond that. We don't want to think beyond that. एक आप जो बोल रहे थे उसी के बट बहुत इम्पोर्टेंट है यार। मुझको वो इतनी समझ नहीं है पॉलिटिक्स की, बट पॉपुलर फिगर्स लाइक यू जिनको लोग पसंद करते हैं, और फिल्मों में आप जैसा भी रोल करो, नेगेटिव पॉजिटिव, वो फिल्म है, बट डू यूटिलाइज। तुम छोटे हो मुझसे और मैं तुमको तो कब से जानता हूँ, तो मैं इसलिए बोलूँगा, पेट्रनाइजिंग नहीं समझना, बट प्यार से बोल रहा हूँ कि आपकी जो पॉपुलैरिटी है और आपको अगर पॉलिटिक्स का इल्म है, समझ है, एमपी हो, तो उसका यूटिलाइज ज़रूर करना यार। लोगों तक अच्छी बातें, जवान तक लोगों तक, जो आप कोई फिल्में देखते होंगे, जो आपको बेहद पसंद करते होंगे, प्यार करते होंगे, तो उनको ज़रूर अच्छी बातें अपने पॉलिटिक्स के थ्रू समझाना, बिकॉज बहुत इंपॉर्टेंट है कि हमारा जो यूथ है उनको हमारी कंट्री को आगे बढ़ाने के लिए सही और अच्छी इंटेलेक्चुअल इंटेलिजेंट बात इन अ पॉपुलर मैनर समझाई जाए। एंड यू आर द बेस्ट कॉम्बिनेशन। आई एम अनफॉर्चुनेटली आई डोंट अंडरस्टैंड पॉलिटिक्स, so I may not be able to do don't understand, but I try my level best. हाँ, but do that. I really try my level best. के मेरे लिए politics is a different thing. माने it's not that कि I'm here to do something, making money or having some agenda like you said. Yeah, I'm here to, if I can help people, if I can be a minimum help to them. I think जन्म सार्थक हो गया बस। मैंने कुछ किया, किसी को कुछ किया। It's good, and we need some good-looking, handsome politicians like this. That's nice. অর্থাৎ দেব, শুধু ভালো মিষ্টি কথা বা সুদর্শন সাংসদ নয়, একটা ভালো কাজও তুমি ঘাটালের মানুষকে উপহার দিতে চাও, যেটার জন্য ভবিষ্যতের ঘাটাল দেবকে মনে রাখবে। একদম, মানে লোকে বলে না কে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন পার্লামেন্ট, কেউ বলেছে কারো 90%, কেউ বলে দেবে তো 1%। ভদ্রভাবেই বলছি কে যাদের 90% ছিল বা যারা সেকেন্ড জেনারেশন ধরে আছে, তারা ঘাটালের জন্য কি করেছে? আমি 1% অ্যাটেন্ডেন্স দিয়ে 100 বছরের সমস্যা সমাধান করছি। তো আমার মনে হয় কি যে মানুষের কাজ করবে, মানে মানুষের কাজ তুমি পার্লামেন্টে বসে করতে পারো বা মানুষের মধ্যে থেকেও করতে পারো। তো অর্থাৎ দেব, তুমি ঠিক যতটা ক্যাজুয়ালি অভিনয়কে পেশা হিসেবে নিয়েছো, আমি এই ক্যাজুয়ালি শব্দটা ব্যবহার করলাম তার কারণ সৌমিত্রবাবুর সঙ্গে এবিপি আনন্দে দেবের একটা আড্ডা ছিল, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেছে তুই অভিনয় এলি কেন, তো দেব একটা উত্তর দিয়েছিল যেটা খুব ক্যাজুয়ালি ও কিন্তু অভিনয় এসেছিল। আমি পুরোটা আপনাদের দেখাবো। আমার প্রশ্নটা এইখানে যে অর্থাৎ রাজনীতিতে আসাটা দেব খুব সিরিয়াসলি নিয়েছে, অভিনয়ে আসার মতো হঠাৎ করে ঘটনাচক্রে চলে আসা নয়। দেখুন। যে তোকে আমি একটা প্রশ্ন করতে পারি? প্লিজ 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 প্লিজ। সেটা হচ্ছে যে তোর এই যে এখনকার প্রজন্ম, এটা এইসবের কথা না, তুই অভিনেতা হয়েছিলি কেন? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, আব্বাস মস্তানকে অ্যাসিস্ট করতাম। আচ্ছা আচ্ছা। তো আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস আউট করার পর কিছু টাইম ছিল আমার কাছে, তো সেই টাইমটা আব্বাস মস্তানকে অ্যাসিস্ট করতাম। তখন দেখতাম হিরোদের, আমি স্ক্রিপ্টটা পৌঁছতাম, মানে ওয়াৎসল সেট আয়শাটাকে, দুটো নতুন ছেলে মেয়ে ছিল তখন, ওই ছবিটা প্রথম ছবি তাদের। আমার কাজটা হতো তাদেরকে মেকআপ রুমে গিয়ে স্ক্রিপ্টটা দেওয়া, ওনারা ডায়লগটা ঠিক মতো পড়ছেন কি না, মানে ইটস নট অ্যাক্টিং, সেইটা দিয়ে। আমার মনে হয় এটা কি ভালো কাজ, কিছুই করতে হয় না, না পড়াশোনা লাগে না কিছু লাগে। আমার মনে হয় এইটা যদি সুযোগ পাই তাহলে তো মানে আমার মনে হয় ওইটা আমাকে অনেকটাই টেনেছিল কে এটা। তারপর ডেফিনেটলি দেন প্যাশন আছে, তারপর মনে হলো কি না এইটা এত লাইটলি নয় যতটা বাইরে থেকে দেখা যায়। সেটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর কি। মানে পলিটিক্সকে তুমি লাইটলি গোড়া থেকেই বোধহয় নাওনি, যে পা দিয়েই বুঝেছিলে যে কোথায় পা দিলাম। পলিটিক্স না সত্যি সহজ নয়, অফকোর্স অ্যাক্টিংটা যতটা সহজ ওইটাও ডিফিকাল্ট, যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছি বলে আমার মনে হচ্ছে সহজ। রাজনীতি না প্রত্যেকটা দিন তোমাকে ভাবায়, রাজনীতিতে প্রত্যেকটা দিন তোমাকে কিছু না কিছু এমন ইনসিডেন্ট, কালকে একটা হয়েছিল, কালকে আমরা একটা বালুরঘাটে ছিলাম, একজন ভদ্রমহিলা সব কিছু ছুটে এসে ডাইরেক্টলি সপাটে আমার পায়ে পড়ে গেল, আমাকে বললো কি দাদা আমাকে বাঁচান। পরে জানতে পারলাম কি ওনার হাজব্যান্ড প্যারালাইজ, দুটো বাচ্চা আছে, সংসার চালাতে পারছে না। এইবারে আমি বললাম ঠিক আছে দিদি, আমি তো প্রিপেয়ার্ড ছিলাম না এটার জন্য, বাট বালুরঘাট আমার কনস্টিটিউয়েন্সিও না। এবারে যেহেতু এখানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমি কিছু হেল্পও করতে পারবো না, করলেই বলবে ভোট হচ্ছে, আর ওই চিঠিটা ঠিক যাবে। হ্যাঁ, তো
তো এইবারে আমি ভাবলাম চিঠিটা নিলাম, কিন্তু আমি হেল্পলেস, আই ওয়ান্ট টু হেল্প, বাট আমি জানি না, জিজ্ঞেস করতে হবে ইলেকশনটা পরে যদি আমি ভদ্রমহিলাকে হেল্প করতে পারি। আমার সত্যি দেখে খারাপ লাগলো মানে সত্যি নিডি। এবারে রাজনীতি না, প্রত্যেক দিন তোমাকে কিছু না কিছু একটা এমন একটা লোকেদের সাথে তাদের সমস্যা ফেস করে, তখন তুমি ভগবানকে ধন্যবাদ জানাও কি আমরা কতটা ভালো আছি, আমরা কতটা সুখে আছি। কিন্তু ভদ্রমহিলা কোথাও যেন আমাকে বিশ্বাস করেছে কে দেবের কাছে পৌঁছলে হয়তো সমস্যাটা হয়তো কিছুটা সমাধান হবে, এবং এইটাই পাওয়া রাজনীতিতে, কে মানুষের বিশ্বাসটা শুরু হয়ে গেছে যে দেব ছেলেটা অন্য নেতাদের মতো নয়। এবং এটাও সত্যি সন্ধ্যা, আমাকে অন্য কেউ না, বিজেপি থেকে একজন ছেলে ফোন করে, আর নাম বলবো না কেন, বলছে না রে তুই ছেড়ে তুই জিতে যাবি। কেন, তোর কেন মনে হচ্ছে? বলছে লোকে ভদ্রলোক খুঁজছে, মানে এই সমাজে লোকে একটা ভদ্রলোক দেখলে তার হাতটা ধরে নিচ্ছে। তো এইটা তোর না, যেখানে ভদ্রলোক হবে দাঁড়াবে তার হাতটা ধরেই নেবে, কারণ ভদ্রলোকের অভাব রাজনীতির মধ্যে। এবারে যেটা তুমি প্রশ্নটা হলো কে সিরিয়াস তো বটে, কারণ এতগুলো সমস্যা বা এতগুলো মানুষের আবেদন বা এতগুলো প্রত্যাশা, একদম ভগবান হলেও আমার সমস্যা মানে সমাধান করা যায় না, কিন্তু তারা চায় তাদের জনপ্রতিনিধি তাদের সমস্যাটা অন্তত শুনুক। মানে আমরা শুনিই না সমস্যাগুলো, হ্যাঁ বলে চলে যাই। আমার চেষ্টাকে আমি জানি আমি পারবো না, কিন্তু আমি শুনলেও তাদের অর্ধেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অ্যাটলিস্ট যাকে আমার ভোটটা দিয়েছি সে আমার কথাটা তো শুনবে। একদম দেব বলছে যে এই বিশ্বাসটা রাজনীতিতে ওকে ক্রমশ সিরিয়াস করে তুলেছে। এখন এর ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসব। দেবেরই একাধিক সহকর্মী, আমাদের সবার একাধিক প্রিয় অভিনেতা অভিনেত্রী তারা অপেক্ষা করছেন, তাদের প্রশ্ন, কার্যত একটা আড্ডা হবে, কিন্তু পুরোটাই ভোটের আবহে এবং রাজনীতির পরিধির মধ্যে। ছোট্ট একটা বিরতি, এক্ষুনি ফিরছি। দেখুন, বিরতির আগে বলেছিলাম যে বিরতির পর দেবের সতীর্থরা থাকবেন, তারা এসে গেছেন। প্রত্যেকে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী, কৃতি মানুষ। দেবের অজিতকে দিয়ে শুরু করি। অম্বরীশ, আমি প্রশ্ন করব? হ্যাঁ একদম, এরকম করে শুট করো নাকি? কামান নিয়ে আসছে নাকি? না, আমি তোমাকে একটা অনুরোধ করব, সেটা তোমাকে রাখতে হবে, এটা তুমি আগে কথা দেবে আমাকে। এখন কথা দেওয়ার সময় তো কথা দিয়ে দিলাম। না, অজিতকে কথা দেবে ব্যোমকেশ। সেটা হচ্ছে যে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে তুমি রাজনীতি অভিনয় এগুলো ছেড়ে দিয়ে একটা স্কুল খোলো। সেই স্কুলটায় রাজনীতির নেতাদের, মন্ত্রীদের একটু সৌজন্য শিক্ষা দেওয়া হবে, কি ভাষায় কথা বলতে হয়। না তো চারিদিকে যেরকম মানে তারা সব মানে কাঁচা ভাষা ব্যবহার করছে, আমরা আর মেনে নিতে পারছি না। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের তো 12টা বাজছেই, এর পাশাপাশি যেটা হচ্ছে বাংলা ভাষাটার পঞ্চত্ব প্রাপ্তি ঘটছে আর কি। এবং এই স্কুলটা যখন তুমি খুলবে তখন অবশ্যই অগ্রাধিকার দিয়ে হচ্ছে নেতা মন্ত্রীদের, তাতে তারা একটুখানি শিখুন যে কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে কিভাবে কথা বলতে হয়, চ্যানেলে এসে বা জনসভায় গিয়ে বা বিরোধীদের এগেনস্টে। যেহেতু তুমি সৌজন্যটা জানো বলে আমাদের মনে হয়েছে, আমরা দুদিন আগেই দেখেছি তুমি কিভাবে জড়িয়ে ধরেছো একজনকে জয় শ্রীরাম বলাতে। তো সেই জন্য স্কুলটার নাম কি হবে? স্কুলটার নামই ঠিক করবে না, স্কুলটার নাম দৈব বাণী। দারুণ। তো সেই স্কুলটা তুমি খোলো এবং সেখানে অগ্রাধিকার দিয়ে হচ্ছে নেতা মন্ত্রীদের, তারা এসে বাংলা ভাষা কিভাবে বলা উচিত সেটা শিখবে এবং কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে ব্যবহার করা উচিত সেটা শিখবে। এই স্কুলটা কি তুমি প্লিজ খুলবে? অম্বরীশ, আমার মনে হয় কি দোষটা নেতাদের নয়, এইভাবে বলে বলে জিতে এসছে। আসলে দোষটা হচ্ছে ভোটারদের। ভোটটা দিও না। আমার মনে হয় কি ওরাও তো কনফিডেন্স পেয়েছে, এই ভোট এইভাবে কথা বলে লাস্ট ভোটে জিতেছিল হয়তো। তো আমার মনে হয় কি মানুষকে পরিবর্তন আনতে হবে। নেতা মন্ত্রীরা মানে যখনই কোনো পরিবর্তন হয়েছে তখন মানুষরাই নিয়ে এসছে, এদিকে চেঞ্জ করতে হবে। দেখো, আমি কাউকে শিক্ষা এমন একটা জিনিস না, জোর করে পড়ালেও শেখে না মানুষ। যদি সামনে থেকে বোঝে কিনা এইভাবেও জেতা যায়, তাহলে আমার মনে হয় আমার চেষ্টা সেটাই, কে পৃথিবী জুড়ে কী হচ্ছে কি আমি দেখে লাভ নেই, আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট। আমি শুধু এইটুকু করতে পারি কি যদি জিতি কে এইভাবেও সৌজন্য রেখেও জেতা যায়। সব সময় চোর গদ্দার উমুক তুমুক হেন তেন মাছ মাংস হিন্দু মুসলিম সব কিছু বাদেও নিজের প্ল্যাটফর্ম থেকে নিজের স্টেজ থেকে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা পাঠিয়েও জেতা যায়। এবং এটা সত্যি আমারও খারাপ লাগে, কোথাও যেন আমাকে ইনফ্লুয়েন্স করে দেবে, কোথাও যেন কেউ যদি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে। আমারও কিছু ছেলেমেয়েরা আছে যারা আমার পার্টি করে, তারা ফোন করে কে দাদা এটা বলে যে তোমার দুহাতে রক্ত তোমাকে পাল্টাবো না। না, এটা ওর দোষ না, ওর মনে হচ্ছে কে ও জিততে চায়, ও ভেবেছে এইভাবেও জেতা যায়।
কে জিতবে 4 জুনের পর দেখা যাবে। মানে এটা তার মানে তুমি বলছো সাধারণ মানুষেরই দোষ, সে বয়কট করা উচিত। যে রাজনীতির মানুষ খারাপ কথা বলবে, তাকে অশালীন শব্দ ব্যবহার করবে, তাকে বয়কট করবে। দেবের- ছোট প্রশ্ন, দেবের এটা যদি মানুষ ফলো করে প্রচুর নোটায় ভোট পড়বে, এটা নিশ্চিত। হ্যাঁ, তার কারণ এখন ওই চালের সঙ্গে কাঁকড়ের মতোই বাছা খুব মুশকিল হচ্ছে অম্বরীশ। কিন্তু দেবকে একটা জায়গায় আমি সমর্থন করি, মনে থাকবে যেহেতু তোমাদেরই পেশার, এখন পৃথিবীতে নেই তাপস পাল, তিনি একটা কথা বলেছিলেন, সেটা তার সব থেকে কদর্যতম অংশে সব থেকে বেশি হাততালির শব্দ, এখনো সেই ফুটেজ আমাদের কাছে আছে। মানে আমি বলছি কোথাও একটা মানুষের এই এন্ডোর্সমেন্ট বোধহয় পুরো জিনিসটাকে একটা ভিসাস সার্কেলে পরিণত করছে। আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমার ধারণা গত 10 বছরে রাজনীতির মানুষরা যা যা বলেছেন তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা তুমি বলেছিলে 1 বছর বা 2 বছর আগে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। পাশের বাড়ির লোক, সে তৃণমূল করে না বিজেপি করে, সেটা ভেবে তার সঙ্গে ঝগড়া না করে তার সঙ্গে বন্ধুত্বটা রাখতে, কারণ ওপর মহলে সবার বন্ধুত্ব রয়েছে। তুমি তোমার পাশের বাড়ির লোকটার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখো, সে অন্য পার্টি করে বলে তার সঙ্গে মানে শত্রুতা করো না, কারণ রাত্রেবেলা অসুখ হলে সেই তোমার পাশে দাঁড়াবে, নেতা বা মন্ত্রী আসবে না। এই যে তুমি এখন প্রচারে বেরিয়েছো, তুমি কি দেখতে পাচ্ছ মানুষের মধ্যে সেই সচেতনতাটা কি এসেছে যে তারা পাশের বাড়ির লোকের সঙ্গে সেই সৌজন্যতাটা রাখছে? দেখো 100%-এর মধ্যে যদি আমি 0.1% মানুষকেও যদি চেঞ্জ করতে পারি, সেটাই তাহলে আমার লাভ। সেটা হয়েছে বলে সেটা আমার কোথাও যেন মনে হয় কি হচ্ছে। অ্যাটলিস্ট আমি ঘাটালটাকে বাঁচিয়ে রেখেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে ঠিক সাধারণতভাবে সব জায়গায় কিছু না কিছু বিরোধ হচ্ছে। এ ওকে বলছে গো ব্যাক স্লোগান, এ বলছে জয় বাংলা, কে বলছে জয় শ্রীরাম। আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে এইসব কিছু হয় না। আমি আমার প্রত্যেকটা কর্মীদেরকে বলেছি আমরা এফটিজিং করবো না, আমরা যেই দল থেকে আসুক না তাকে সমর্থন মানে ডিস্টার্ব না করে, তার মতো করে যে যা যেখানে যেতে চায় তার মতো করে প্রচার করতে দিক, কারণ এটা আমার তাদেরও গণতান্ত্রিক অধিকার, আমারও গণতান্ত্রিক অধিকার। আজকে আমরা যদি বিরোধ করি, সে অন্য কোথাও আমার প্রার্থীকে ডিস্টার্ব করবে, সে তো ঘাটালে সেই ক্ষমতা নেই, কিন্তু অন্য জায়গায় তো ডিস্টার্ব করবে। তো আমি লেট পিপল ডিসাইড, মানুষের কাছে সবাই যাবে, মানুষ সিদ্ধান্ত নেবে কোথাও। আচ্ছা দেব, ব্যক্তিগতভাবে তো বিজেপির এই রাজ্যের দুজন শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, দুজনের সঙ্গেই তোমার তো দুর্ধর্ষ সম্পর্ক। দুর্ধর্ষ ঝগড়া করি আমরা, মানে বলতেই পারি আজকে। এবারে আমি শুভেচ্ছা পাঠিয়েছি, তখন ঠিক ছিল, আমরা কথা বলি। যখনই ওনাদের আইটি সেলে হেড যখন লিখলো, আমি ফোন করলাম, এগুলো কি নোংরামি হচ্ছে, বলে আমাকে না জিজ্ঞেস করেছে, আমি কিছু করিনি। বলে না এটা দল আমাকে কিছু বলেনি কিছু করতে, কিন্তু আমার দলের ক্ষতি হবে সেটাও তো আমি চাইনি। তো আমি কিন্তু এবারে এটা আমি মানছি না। কিন্তু আর অভিনন্দন, শুভেচ্ছা, স্বাস্থ্য ভালো রাখুন, এই তো সাধারণ কথা। আমি আবার বলছি যে এইটাই খবর হচ্ছে, তার কারণ কেউ এটা করছেন না, সেই জন্য সাধারণটাই এখন ব্যতিক্রমী হয়ে যায়। অমৃতা, দেবদা, তোমাদের তো প্রচারে থাকতেই হবে, প্রচারে যেতেই হবে, যেহেতু তোমরা অ্যাক্টিভলি রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু অনেক সময় হয় না যে সতীর্থদের বা বন্ধু বান্ধবদের আমরা নিয়ে গেলাম, আমরা বলছি যেমন ছবির প্রচারে নিয়ে যাওয়া হয়, সেরকম ভোটের প্রচারে কি তোমার কখনো মনে হয়েছে যে ধরো রুক্মিণীদি বা ধরো অঙ্কুশ দা বা তোমার যারা বন্ধু বান্ধব, যে তাদের বলি একবার, নাকি তারা দলের সঙ্গে যেহেতু সরাসরি ভাবে যুক্ত নয় সেই জন্য নয়, নাকি তুমি জানো আমি একাই 100 আমার কাউকে লাগবে না? একাই 100 জন না, আমার মনে হয় কি যেহেতু রাজনীতি এমন একটা সাবজেক্ট যেটা নিজের থেকে ভালোবাসাতে আসতে হবে। রাজনীতি ইজ নট এ কমন সাবজেক্ট, কে এটা সবাই আমরা পড়েছি বা সবাই খুব এর সঙ্গে অভ্যস্ত বা সবাই কমফোর্টেবল, তা নয়। রাজনীতি ইজ ভেরি সিলেক্টিভ সাবজেক্ট। কিন্তু এবারে যেহেতু আমি রাজনীতিটা পড়ছি বা আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে তার মানে এটা নয় কি সবাই রাজনীতির সঙ্গে আমার বন্ধু বান্ধবরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাদের নিজস্ব মতামত থাকতে পারে। এবং আমার মনে হয় এটা, ডোন্ট টেক মি আদারওয়াইজ, এটা খুব অনেকের মনে হবে ভুল বলছি, কিন্তু এটাই সত্যি কথা। নিজের এরিয়া যদি নেতার যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে তার দাঁড়ানো উচিত না। আমার যদি ক্ষমতা না থাকে নিজের জন্য আমি জিতবো, তাহলে আমার দাঁড়ানো উচিত না। তো আমি এটা বিশ্বাস করি। তারপরে দল যদি পাঠায় সেটা দলের ব্যাপার। তুমি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করলে যে দেব কি চায়, দেব যদি নিজের থেকে দাঁড়িয়ে একা দাঁড়িয়ে যদি জেতার যদি তার কনফিডেন্স না থাকে, তাহলে দেবের নিজের দাঁড়ানো উচিত না। তো সেই জন্য আমার কোনোদিনও মনে হয়নি, আমাকে তো প্রায় বলে যে তুমি রুক্মিণীকে পাঠিয়ে দাও। আমি 10 বছরে রুক্মিণীকে আমি সব সময় পলিটিক্স থেকে দূরে রেখেছি। মানে এমন নয় কোথাও তুমি রুক্মিণীকে ঘাটালে আমি 10 বছর ধরে যাচ্ছি, কোনোদিনও না কে রুক্মিণী গেছে আমার সাথে বা আমার সঙ্গে হোটেলে গেছে বা খেতে গেছে বা কোথাও না। শি ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, ওর লাইফস্টাইলটা কমপ্লিটলি আলাদা, ওর লাইক অ্যান্ড ডিসলাইক আমি রেসপেক্ট করি। এবং
কোনো অভিনেতা অভিনেত্রীকে, মানে আমি কোনোদিনও মনে হয়নি কি তাকে তার সো কল পপুলারিটিকে আমি আমার জন্য ইউজ করবো। না দেব, তাহলে এই তোমায় যে গোটা রাজ্য জুড়ে প্রার্থীদের মধ্যে টানাটানি হচ্ছে যে দেব কার হয়ে প্রচার করবে, তাদের কনফিডেন্সে ঘাটতি আছে। আমি বলছি দল দল যদি ডিসাইড করে, তাই তো দলের কনফিডেন্স নেই, সব জায়গায় দেবকে পাঠাতে হচ্ছে। না এটা তো আমার দলের, দেখো দলের একটা উইকনেস তো থাকে, সব জায়গায় তো দল পাওয়ারফুল না, সমস্ত দল মানে সেখানে চাইবে দেবকে নিয়ে। এবার সেই জায়গা থেকে যদি মনে হয় কি দেবের যেই গ্রহণযোগ্যতা, আবার একটা জিনিস কি তার যে কোনো সেলিব্রিটি বা বড় নেতার যদি গ্রহণযোগ্যতা আছে, তার যাওয়াতে যদি ভোট যদি ইনফ্লুয়েন্স করতে পারে, ভোট পার্সেন্টেজ যদি বাড়াতে পারে, তো তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাও ভুল না। সেটাও ভুল না কি সবাই তো জিততে চায়, কেউ যদি ভালো মুখকে নিয়ে গিয়ে ওখানে যদি জেতাতে চায় সেটা ভুল না। তো ইটস অলওয়েজ সামথিং কে পারমিটেশন কিন্তু কম্বিনেশন। দেখবি অনেক সময় নেতা নেত্রীরা বলেন যে প্রত্যেকটা কেন্দ্রে, সেটা নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, 42টা কেন্দ্রে আমিই প্রার্থী, কারণ শি ইজ দ্য ফেস। মোদিজি বলে 543টায় আমি ফেস, মোদিজি ইজ গ্যারান্টি। তো তে তো নিজের মুখটা দিয়েই তো প্রচার। তাহলে দেবকে লাগে কেন? দেব প্রবলি ইজ ইররিপ্লেসেবল। ফ্যান্টাস্টিক নীল। না এই কনফিডেন্সটা থেকে, এই কনফিডেন্সটা আছে বলেই কি তুমি সম্প্রতি বলেছো যে আপনাদের যাকে পছন্দ হবে তাকে ভোট দিন। সম্প্রতি না, আমি 10 বছর একটাই কথা বলছি। ঠিক, এটা আজকে না, আমি জবের থেকে রাজনীতিতে এসেছি, আমি কোনোদিনও বলিনি আমাকেই ভোটটা দিন। আজ অবধি তুমি একটা ট্রাই দেখাও, আমি বলেছি যদি আপনাদের মনে হয় তবে দেবেন, যদি বিশ্বাস করেন তবে দেবেন, একদম। নাহলে আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, আমি আশীর্বাদ নিতে এসেছি। দিস ইজ দ্য স্টেটমেন্ট। আমার তো সব অনলাইন আছে, সোশ্যাল মিডিয়াতে আমার সবকটা লাইভ হবে। এইমাত্র ওকে বসিয়ে দেখিয়েছি যে 14তে কি, 15তে কি, কবে 19-এ কি বলেছে পরপর। আমার মনে হয় যে ভোট দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা আমার মনে হয় সবাই ইউজ করতে চায়। কারো যদি আমাকে পথ দাও, শুধু ভোট না, অনেকগুলো কারণে দেয় বা অনেকগুলো কারণ না দেয়, শুধু আমার জন্য আমাকে ভোট দেবে তাও নয়, তার সঙ্গে হয়তো লোকাল নেতার পছন্দ না, একদম ওইখানকার লোকাল বুথ লেভেলে কর্মীর সঙ্গে কারো একটা বাওয়াল হয়েছে, হয়তো কেউ কারো বাড়িতে জল লাইন কেটে দিয়েছে, সেই রাগটাও আমাকে ফেস করতে হয়, কারণ আমার ভোট ওর ভোট নয়। এটা মানুষ তো বোঝে না, মানুষ হচ্ছে কি আমি দলকে ভোটটা দিচ্ছি, সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি ওই জায়গাটা টাচ করতে চাই না। আপনাদের যদি মনে হয় ভোটটা দেবেন, আমি কাজ করেছি, আর আমার লোকের আর যারা কাজ করে না না, তারা প্রথমে ধর্মকে নিয়ে আসে, তারপরে বিরোধী পার্টিকে গালাগাল শুরু করে, তারপর বলে ও এ নিজেরটা এক 3টে লাইন বলতে পারবে না নিজে বা নিজের দলে, তখনই পরিষ্কার হয়ে যাওয়া উচিত কি এ না মানে এ কিছু কাজ করেনি, কোনো ক্ষমতা নেই, যে নিজে 3টে কাজ গোনাতে পারে না, যে নিজের 4টে দলের কাজ গোনাতে পারে না, সে কি করে দাঁড়াবে? আমার এটা নিয়েও প্রতিবাদ আছে। আজ অবধি আমি কাউকে বলিনি কে ও এইটা করেছে, ও এইটা করেছে, আমি কি করেছি, আমার দল কি করেছে, তারপর আমরা ভোটটা দিই। একদম। থ্যাংক ইউ। প্রথমেই বলি যে দেবের সঙ্গে আমি বিগত 4টে ছবিতে একটি চলছে, এবং অবশ্যই অভিনেতা হিসেবে তো ঘনিষ্ঠতা ছিল না, তো হিরো আমি ছবি দেখেছি ওর, কিন্তু অভিনয় করতে গিয়ে অভিনেতা দেব এবং মানুষ দেবের যে সংমিশ্রণ আমি দেখেছি, আমি অভিভূত। এটা এই প্ল্যাটফর্মে আমি খুব অনেস্টলি বলছি, আমি মিথ্যে কথা বলি না, বানিয়ে কথা বলতে পারি না। আচ্ছা সেটা তো অন্য জিনিস। চলচ্চিত্র থেকেই আসি, যে তোমার ছবি প্রজাপতি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়নি, এবং তখন টালিগঞ্জের একটা অংশের অভিমত ছিল যে যেহেতু মিঠুন চক্রবর্তী তোমার বাবার চরিত্রে অভিনয় করেছেন, সেই জন্যে প্রজাপতিকে কাঁচি করা হলো, সেন্সর করা হলো। নন্দনে জায়গাই পায়নি। হ্যাঁ, নন্দনে জায়গাও পায়নি। এটা খানিকটা মনে হয় সেই বহু শতাব্দীর আগে ম্যাকার্থিজম ফিরে এলো, ভাবা যায় না আজকের সময়ে দাঁড়িয়ে। তো এই ঘটনায় তোমার কতটা রাগ হয়েছিল? প্রচুর রাগ, মানে আমার দলের প্রত্যেকটা কর্মী জানে আমি কতটা করেছিলাম, এবং পরিষ্কার তো আমি কোনালদাকে বলেওছিলাম কি এর মধ্যে ঢুকবে না, সিনেমাটা আমার উপরে ছেড়ে দিন, সিনেমাটা আপনি রাজনীতি নিয়ে থাকুন, আমি সিনেমাটা আমি বুঝে ঠিক ঠিক। তো দেখো এবারে এটাও সত্যি, মানে ঠিক লোকের হাতে পাওয়ারটা থাকা উচিত, মানে যে সত্যি ইউনানিমাসলি যে সিদ্ধান্তটা নিচ্ছে তার যে যদি ভুল লোক হয় তাহলে এটা সমস্যা। এবারে অনেক সময় না লোকে কান দিয়ে দেখে, নেতাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা কান দিয়ে দেখে, তার চোখ দিয়ে দেখে না। চোখ দিয়ে দেখলেই তো পরিষ্কার হবে। আমি শুধু টিএমসি বিজেপির জন্য বলছি না, আমি বলছি ম্যাক্সিমাম নেতারা তারা শুধু কান দিয়ে দেখে, কে কি বললো, কে কি শুনলো, কে কার দল। আলটিমেটলি যখন রিয়াকশনটা আসে তখন তারা উত্তর দিতে পারে না, বিকজ কান দিয়ে দেখেছিল, চোখ দিয়ে দেখলেও তো উত্তর দিতে পারে, অনুভব করতে পারে না। তো সেই জায়গা থেকে আরেকটাও যে একজন শিল্পী
তার রাজনৈতিক অবস্থানটা হ্যাঁ তার অন্য সত্তা, তার শিল্পী সত্তার ওপরে উঠে যায়। আমি বলছি মিঠুন চক্রবর্তী তার বাংলা ফিল্মে এবং ওভারঅল ভারতীয় ফিল্মে যে কন্ট্রিবিউশন, তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবের একটা আমন্ত্রণ পাবেন না? এ কি ভাবা যায়? মানে তিনি যে দলই করুন না কেন, এ তো হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আজকে অস্বীকার করা যাবে না আমাদের দেশে রাজনীতি সব জায়গায়। তুমি কি খাচ্ছ সেটাও রাজনীতি, তুমি কি পড়ছো সেটাও রাজনীতি, তুমি কি ধর্মে আছো সেটাও রাজনীতি, তুমি কি সিনেমা বানাচ্ছ, তুমি কি বই পড়ছো, তুমি কি বই পড়ছো, সিনেমা বানাচ্ছ, তুমি কি রঙের জামা পড়ছো, সিনেমা আর্টিস্ট কি করে বাদ যেতে পারে? আজকে তুমি ভাবছো কে আমি জয় শ্রীরাম বলছি বলে আমারও না না না, আগুনটা অনেক জায়গা অনেক দূর ছড়িয়ে গেছে, আগুনটা আর তোমার আমার মধ্যে নেই, আগুনটা কারো আর কন্ট্রোলে নেই, আগুনটা এখন এমন জায়গায় চলে গেছে আমরা চাইলেও বোঝাতে পারবো না। তো এই যে প্রতিফলটা, এই যে তার রিয়াকশনটা, এটা শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে হচ্ছে। মানে আফিমের নেশায় আছে আমরা সবাই, ধর্ম রাজনীতি এমন একটা চোখের সামনে এমন দিয়ে দিয়েছে আমরা তার বাইরে কিছু দেখতে পাচ্ছি না। রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে। আজকে একটা সময় ছিল রাজনীতি হচ্ছিল কে কতটা ভালো, আজকে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে আজকে কে কতটা কম খারাপ। ঠিক ঠিক। তো দোষটা কিছুটা ভোটারদের, তারপর বাকি যে শতাংশ কিছুটা জুডিশিয়ারি, তারপর তো নেতারা তো আছে। কিন্তু শিল্পের উপর আক্রমণটা তো সরকারই করে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় করছে। তো রাজনীতি বলছে না, তুমি ভাবছো কি খাওয়ার দাওয়ারের রাজনীতি থাকবে, না 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 না, রাজনীতি এখন অনেক জায়গায় চলে গেছে, তোমার হাতের বাইরে চলে গেছে। আজকে তুমি লাল জামা পরে এসছো, তুমি লাল জামা পরে বাইরে যাও, বলো ইলেকশন হয়ে গেছে, জয় শ্রীরাম না, তুমি লাল সালাম বলে কমপ্লিট হয়ে গেছো। এবারে আমি কি জামা পরবো সেটাকে ভাবতে হবে, আমি কোন পার্টিকে সাপোর্ট করি। আমার আজকে অরেঞ্জ কালার পরতে ভালো লাগে, আজকে আমার গ্রিন পরতে ভালো লাগে, ডাজন্ট মিন দ্যাট আই এম দ্যাট পার্টির সাপোর্টার। কিন্তু এটা এখন সবার মাথায় চলে গেছে। আজকে সুমন্দা একটা গেরুয়া রং পরে বসুক না, ইচ্ছে করলে একটা গেরুয়া রঙের একটা পকেট স্কোয়ার লাগাক না, বলবে এটা পার্টি অফিস হয়ে গেছে। দেব কিন্তু এই ওর থটটা আমি জানি না চিত্রনাট্যকারকেও প্রভাবিত করে কিনা, কিন্তু প্রজাপতির সেই জামার চয়েস নিয়ে একেবারে সংলাপে ফিল্মে ছিল। এটা হয়েই থাকে, মানে আমাকেও সম্প্রতি এটা ফেস করতে হয়েছে। আমাদের বিখ্যাত নাটক মারির সংবাদে একজন অভিনয় করেন, রেবেলের চরিত্রই করেন, যে মানুষের কথাই বলে, সাম্যবাদের কথাই বলে নাটকে, সে বিজেপি সমর্থক। হতেই পারে কিন্তু প্রচুর লোকজন আমাকে এই দেখুন, এই জায়গাটা আমার বিরাট প্রশ্ন আছে যে একটা মানুষকে তুমি একজন দর্শক যখন দেখতে আসছে, একটা সিনেমা হোক থিয়েটার হোক, সে তো তার অভিনয় সত্তাটাকে দেখতে আসছে। সে কি কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি এইভাবে দেখছে? এটাকে তুমি কিভাবে দেখো? এটা আমার এই যে যারা বলছে কোন জায়গা থেকে বলছে? তুমি একটা জায়গা থেকে দেখছো, আমি সব জায়গা থেকে দেখছি। তুমি একটা কেস স্টাডি বলছো কে রাজনীতির সিনেমার মধ্যে ঢুকেছে, কিন্তু রাজনীতি কোথায় কোথায় ঢুকেছে তোমার কোনো ধারণা নেই। ঠিক ঠিক। আজকে যখন আমরা ছোট ছিলাম, যখন তোমার বয়সে ছিল, তোমার পাশের বন্ধুটা স্কুলে যখন পড়তে, সে হিন্দু না মুসলিম কোনোদিন ভেবেছো? না, ভেবেছো? কোনদিন ভেবেছি ঈদে আমরা কেন খেতে যাবো বা পুজোতে কেন আমরা ডাকবো? ছোটবেলায় স্কুলের কথা বলছি, স্কুলে আজকের বাচ্চাদের মাথায় যারা স্কুলে পড়ে 4, 5, 6, 7, 8, 9, 10, তারা বোঝে হিন্দু মুসলিমটা কি। তাদের কি বোঝার দরকার হিন্দু মুসলিমটা? একেবারেই কোনো দরকারই নেই। মানে তাহলে রাজনীতি কোথায় চলে গেছে? সাবজেক্টের সিলেবাস হয়ে গেছে। 4th 5th এই হচ্ছে কি ধর্ম নিয়ে এখন পড়ানো হচ্ছে, এই সাবজেক্ট হচ্ছে, এই মানে 6, 7 হচ্ছে কি এই ধর্মকে নিয়ে এই সাবজেক্ট হচ্ছে, এই ধর্মকে নিয়ে নতুন সিলেবাস তৈরি হচ্ছে। না ডেভেলপমেন্ট এবং পরের প্রজন্মের উন্নতি, সেটা মোটামুটি রাজনীতির ব্যাকসিটে চলে গেছে। আমি খুব সিনিয়র সাংবাদিক চিরঞ্জীবের একটা বই পড়ছিলাম, তাতে ওই ওয়েলিংটন স্কোয়ার, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এখন যেটার নাম, তো ওর অঘোর ভবন, ওর উল্টো দিকে তো বিধান রায় থাকতেন। তো ছাত্র পরিষদের সভা, বিধান রায় পায়ে হেঁটে, মুখ্যমন্ত্রী তখন, এসে রাজনৈতিক বক্তৃতার মঞ্চ, সেখানে উঠে বলছেন যে ছাত্র পরিষদ যারা সদস্য, এই প্রথম কথা, কে কে ডাক্তার হতে চাও? 4টে হাত উঠলো। বললো তাহলে ঠিক আছে, তার কারণ ডাক্তার কম আর রোগী বেশি আছে। হ্যাঁ, বলে তারপর তিনি রাজনৈতিক সভার মঞ্চ থেকে বলছেন যে কি করলে তারা ডাক্তার হতে পারে। মানে আমি বলছি, যেখানে আমরা উল্টো ভেবে এসছি যে ক্যাচ দেম ইয়াং, যে কেরিয়ার গোল্লায় যাক, আগে আমার পার্টিটা করুক, সেখানে একজন মুখ্যমন্ত্রী উল্টো দিক থেকে ভাবছেন যে বাংলার ছেলে মেয়েদের মধ্যে কজন ডাক্তার হতে পারে। এই থট আমরা পাল্টে যাচ্ছি, দুর্ভাগ্য।
না আসলে আমি একটু উত্তেজিত হয়ে বললাম ওটা, কারণ আমি এটা ফেস করেছি বলে আমার কাছে ভীষণ অবান্তর লেগেছে। এবার আমার মনে হচ্ছে তুমি একদমই ঠিক যে সর্বস্তরে ছড়িয়ে পড়েছে বীজটা, মানে এই যারা ছড়াচ্ছে বা ছড়িয়ে গেছে, তুমি যেটা বলছো। আমাকে প্রশ্ন করো, আমি যদি সিনেমাটাকে হ্যান্ডেল করি, আমি একটা রং ঢুকতে দিই না, মানে পলিটিক্সটা বাইরে। মিঠুনদার সাথে কাজ করেছি, অনেকগুলো বিজেপি নেতাদের সাথে তোমার কাজেই সেটা প্রমাণ। সিপিএম দের নেতাদের সাথে আমি কোনোদিন মনে হয় তার বিজেপি তার সিপিএম। আমার কাস্টিং হচ্ছে আমরা যে এই লোকটাকে চাই মানে চাই, কিন্তু বাইরে হচ্ছে ও বিজেপিতে আচ্ছা সেটিং চলছে। হ্যাঁ সেটিং চলছে, তো একটা লোককে আমি চিনি না, তাকে কাজ নিতে পারবো না? হি ডিজার্ভ ইট বিকজ ইজ দ্য বেস্ট ফিট ফর দ্যাট ক্যারেক্টার। কিন্তু না, ছড়িয়ে গেছে এই জায়গায়, এই ডিমার্কেশনটা। তো আমার মনে হয় সেগুলো নীলদা এটাও ঠিক কে, তবে সাধারণ মানুষ আশা করি বোঝে এগুলো, একটা সময় বেশিরভাগ নাকি বোঝে না। বোঝে না গো, মানে ও সাধারণ মানুষ না, যতটুকু ততটুকুই বোঝে। এই যে পুরো বইয়ের পাতার মধ্যে 3টে পাতা যদি তাদের মনে হয়, আমি সবাইকে বলছি না, বাট ওভারঅল বলছি, একটা বই যে 200 পাতা হয় তাদের মধ্যে 3টে পাতা আমার রোজ লাগবে। ওরা 3টে পাতাটা পড়ছে, বাকি 197 পাতাগুলো যেগুলো বাচ্চাদের জন্য দরকার, বাড়ির আশেপাশে দরকার, যেই বাড়িতে যে পাড়ায় থাকে সেই পাড়ার সাবজেক্ট আছে, তো দরকার কি আছে? আর মনে হয় আর এটা কেউ চেষ্টাও করছে না, যে কেউ যদি চেষ্টা করে কিনা এর বাইরে গিয়েও পড়াশোনা করতে হবে, এ রাজনীতি শুধু ধর্মকে এগিয়ে রাখলে হবে না। কেউ ডেভেলপমেন্ট নিয়ে কথাই বলছে না, কেউ কি স্কুল হচ্ছে কি কলেজ হচ্ছে কেউ কিছু কথা বলছে না, বলছেই না। সবাই কিন্তু খুব উৎসাহিত কে রামনবমী, দুর্গাপুজো, ঈদ, এই সাবজেক্টগুলো এখন মানে হয় না টক অফ দ্য টাউন, মানে যে কোনো ইলেকশন ক্যাম্পেইন। আমি একটু আগেই সুমনদাকে বলছিলাম, বিদেশে ইলেকশন হলে মানে লন্ডন এতে আমেরিকায় তারা তখন প্রেসিডেন্ট ইলেকশনে কি বলে, আমরা সুপার পাওয়ার হব। কেউ বলে এরপরে যদি করোনার মতন ডিজিজ আসে, উইল বি বিফোর প্রিপেয়ার্ড, আমরা এই অস্ত্র করেছি, আমরা এই দেয়ার বি নো বেগার্স, কোনো ভিখারি হবে না আমাদের দেশে, সেই প্রকল্পগুলো আসে। আমাদের এখানে কি করে প্রধানমন্ত্রী ইলেকশনে, কে হিন্দু কে মুসলিম, জাতপাত, কেউ বলে গদ্দার, কেউ বলে ও দিদি, এগুলো আমাদের সাবজেক্ট। তো আমার বক্তব্য, আমি সবাইকে চেঞ্জ করতে পারবো না। আমাকে দেখে যদি কেউ বলে কি না চলো একটা ছেলে তো আছে, তো ঠিক আছে নিজের মতো করে চলছে, কেউ ইনফ্লুয়েন্স করেনি একদম, আমার দলে যে সব ভালো তাও না, কিন্তু আমি তো আমার মতো করে কাজ করে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, সেটা একটা দৃষ্টান্ত। পূজারী এত সিরিয়াস গল্প শুনে পূজারী কেটে গেছে, কি বলো? আমার প্রশ্ন যে আমরা দেখে এসেছি যে তোমার একটা বড় অংশে মহিলারা তোমার ভক্ত বা সাপোর্টার বলা যেতে পারে। তোমার রোড শোতে আমরা প্রচুর দেখেছি মহিলারা আসছে, তো এটাতে কি আমরা এটা বুঝতে পারি যে ঘাটালের সমস্ত মহিলা ভোটটাই তুমি পাচ্ছ? কি সুন্দর সুন্দর প্রশ্ন করেছে ওরা। পূজারিনী, আই থিঙ্ক ভোটটা না গণতান্ত্রিক অধিকার, কাকে ভোটটা দেবে কাকে দেবে না। যারা আমার সভাতে আসে বা আমার র্যালিতে আসে সবাই যে তৃণমূলকে ভোট দেবে তার কোনো মানে নেই। আমার মনে হয় আমি এটা বিশ্বাসও করি, আমার ভালোবাসার মানুষ সমস্ত দলে ছড়িয়ে আছে, এবং আমি আমার মঞ্চটাকে ইউজ করি না, কে তাদেরকে জোর করি না কে আমাকেই ভোটটা দিতে হবে, বা আমার প্রার্থী যেই প্রার্থীর জন্য প্রচারে যাচ্ছি তাকেই ভোটটা দিতে হবে। ঘাটালের কথা বলছি। তুমি ঘাটালে বললে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, কিন্তু আমি বলছি যে যখন তোমার মতো যাদের পর্দায় দেখা যায় সেই রকম মানুষ রাজনীতির মঞ্চে আসে, তখন তো ভিড়টা খুব স্বাভাবিকভাবে তুমি নিজেও জানো প্রথম দিন থেকে একজন সাধারণ রাজনীতিবিদের থেকে অনেক বেশি হয়। কারেক্ট। এই গরমে হ্যাঁ, তোমার বা মিঠুনদার যেটা মানে দুজন দুটো দলে, কিন্তু যেটা ইউএসপি বিপুল ভিড়। কিন্তু আমারটা না, আমি একটু আমার টিমই আমাকে বলছিল কি 2019-এ যে রিঅ্যাকশনটা আমরা পেয়েছিলাম, আমি তো থার্ড টার্ম হচ্ছে আমার, 10 বছর ধরে ঘাটালে মানুষ আমাকে দেখছে, একদম মোটামুটি 70-80% লোক আমাকে দেখে নিয়েছে। এমন তো নয় কি আগ্রহটা থাকবে আর প্রথমবার দেবকে দেখবো। এটা 2014-তে হয়েছিল, যেখানে যাচ্ছি ম্যাসিভ ভিড়, মানে আমার এরকম হয়েছে আমি বেরিয়ে এসেছি, হেলিকপ্টার ল্যান্ড করেছে, হেলিকপ্টারকে ওরা ঘিরে নিয়েছে, পাইলটগুলো আমি ল্যান্ড করতে পারবো না, এরকম হয়েছে, আমরা নিয়ে চলে গেছি। সেই জায়গা থেকে আজকে 2024 ভালোবাসাটা বেড়েছে, মানুষের সংখ্যাটা অনেক বেশি বেড়েছে। এই গরমে যেখানে লোক ঘর থেকে পা বার করছে না, সেই গরমে আমরা অন্তত যেখানে গেছি ভর্তি লোক পেয়েছে, এবং আমার কষ্ট হয় যে এই গরমে শুধু ওনারা আসছেন, বাট কাউকে জোর করে আনা হয় না, গাড়ি পাঠিয়ে আনানো হয় না। তো এটা একটা ব্লেসিং। এবারে ভোট দেওয়া না দেওয়া আমার মনে হয় তাদের গণতান্ত্রিক অধিকার। তাদের যদি মনে হয় এই ছেলেটা মানে সিনেমার বাইরেও ঘাটালের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সত্যি কিছু করেছে বা করবে, এবং আমার সঙ্গে যারা দাঁড়িয়েছেন অন্যান্য দল থেকে, তার থেকে হি ইজ মোর এলিজিবল
এরকে বেশি বিশ্বাস করা যায়, তাহলে তো সব ভোটই আমার উপর সব ভোটই তৃণমূল কংগ্রেসকে দেওয়া। এই যে যখন মানুষজন আসে পাগলের মতো তোমাকে ধরতে চায়, আমরাও দেখেছি, আমরা যখন শো করতে যাই বা শুটিংয়ে যাই সবাই আর কি ধরতে হাতে চায়। পুরো নকশা হয়ে গেছে। হ্যাঁ, তো সেটাই, হ্যাঁ কি হয়েছে, হাতে পুরো নখের নকশা হয়ে গেছে। তো সেটা কি করে ট্যাকেল করো? মানে আমাদেরও তাই হয় বলে করি না, জিজ্ঞেস করছি। করি না, কারণ এই কারণে করি না, আমি জানি আমার লাগছে, কিন্তু আমার লাগার থেকে ওই যে 2 ঘন্টা ওনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমাকে 1 সেকেন্ডের জন্য একটু ছোঁয়ার জন্য, আমি আর আমারটা ভাবি না। তখন আমার মনে হয় কি ওর দিনটা কিভাবে আমি ঠিক করব, ওর স্বপ্নটা কিভাবে আমি সত্যি করব, ওনাদের আজকে না যত দিন যাচ্ছে আমরা সবাই সেলফিশ হয়ে যাচ্ছি। আমার ওই 8 ঘন্টাটা যতটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং একটা গ্রামে যে ভদ্রমহিলা আছেন বা একটা ছেলে আছে তার জন্য অতটাই ইম্পর্টেন্ট কি এই 8 ঘন্টা আমি কার জন্য দেবো, কাকে দেবো? এই ফ্রি হোয়াটসঅ্যাপ বা ফ্রি সোশ্যাল মিডিয়া বসে থাকবো, না টিভি দেখবো, না খেলবো, না বাড়ির সঙ্গে থাকবো, না দেব এসছে আমার পাড়ে তাকে দেখতে যাবো। তো এই 8 ঘন্টাটা আমার দায়িত্ব, যদি আমার সভাতে আসে আই হ্যাভ টু মেক হিম অর হার স্পেশাল। সবটাই পাই না, কিন্তু যতটা পারি সেটা করি। এবারে আমি জানি না মানে কতটা করতে পেরেছি, বাট ঘুম থেকে ওঠার পর আমার একটাই লক্ষ্য থাকে কি আমার সভাতে যারা আসবেন বা আমাকে দেখতে যারা আসবেন তারা বাড়ি ফিরে যেন সন্তুষ্ট হয়, কি দেবকে যে সময়টা দিয়েছে এই গরমে, এতটা পথ হেঁটে গেছে, অনেকজন তো অনেক দূর দূর থেকে আসে, কেউ হেঁটে আসে, কেউ সাইকেলে আসে, নিজের বাইকে করে আসে, কেউ বাস ধরে আসে। সে যখন রাত্রে বাড়ি ফিরবে সেজন্য মানে সুখী থাকে, মানে অ্যাটলিস্ট ওর দিনটা মনে হয় না ঠিক লোককে ঠিক সময়টা দিয়েছি, সার্থক, মুখে হাসি নিয়ে বাড়ি ফিরে। একদম। দেব, র্যাপিড ফায়ার রাউন্ড। ও বক্স অফিস না লোকসভায় জয়? বক্স অফিস, কারণ নির্বাচনটা আমার হাতে নেই, বক্স অফিসটা আমার হাতে আছে। দুটোই তো মানুষের উপর ডিপেন্ড করে। ভালো সিনেমা, খারাপ সিনেমা আমরা বুঝি কোনটা ভালো সিনেমা, আমি অন্তত বুঝি। নির্বাচনটা না এমন একটা সিলেবাস, এমন একটা সাবজেক্ট যেটা পুরোপুরি আমার একার জন্য নয়, দল, ওই লেভেলে, ওই বুথ লেভেলে কর্মীরা, তাদের ব্যবহার, দল কি কাজ করে, সেগুলো অনেকগুলো জিনিস একসাথে এসে ভোটটা হয়। তো সেইটা না সিলেবাসের বাইরেও অনেক ফ্যাক্টর থাকে, অনেক ক্যালকুলেশন থাকে। তো এবারে অনেক কিছু হয় যেগুলো আমি বলাও যাবে না। তো সেই সত্যি আমার হাতে নেই, আমার হাতে আছে আমি কি কাজটা করলাম, 5 বছর ধরে ওনাদেরকে ভালো রাখতে পারলাম কিনা, ওনাদের যে সুখ দুঃখে আমি ছিলাম কিনা, এবং করোনার সময় যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময়, সেই সময় তারা সাংসদকে পেয়েছে কিনা। তো আমার মনে হয় কি যদি এই প্রশ্নগুলো থাকে তাহলে তো ওইটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় তার বাইরেও অনেক সিলেবাস আছে রাজনীতিতে। প্রযোজক দেব না অভিনেতা দেব? প্রযোজক, বহুত সাহসী ছেলেটা। আচ্ছা, দেব অ্যাজ এ প্রযোজক মোর কি বলবো, সাহসী দেন অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ পলিটিশিয়ান। সে তো দেখতেই পাচ্ছি। নির্বাচনে তোমার টনিক কি খেয়ে ফিট থাকো? মানুষের ঢোল, মানে মানুষের যেভাবে আসে না, তারা যেভাবে হাসি নিয়ে দেব দেব চিৎকার করে, হাত মেলানোর জন্য যে মারপিটটা করে সামনে এগিয়ে আসে অনেক ঠেলাঠেলি পর, সেটাই হচ্ছে আমার টনিক। সাফল্যের পাসওয়ার্ড? বিং অনেস্ট, সততা। মাচার শো না জনসভার ভিড়? মাচা শো হলে কিছু টাকা পেতাম, জনসভায় মাচা হলে কিছু ব্যাংক ব্যালেন্স হয়তো বাড়তো, বাট আমার মনে হয় জনসভাটা সেই মাচার শোটা হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, আর লোকসভা যে ভিড়টা বা সেটা হচ্ছে বিশ্বাস, থেকে এই ছেলেটাকে আমি বিশ্বাস করি, ভরসা। তো দুটোই আলাদা আছে। মাচা হচ্ছে স্বপ্নের নায়ককে দেখছি, আর রোড শোয়ে বা নির্বাচনে যেগুলো হয় সেগুলো যাকে আমি ভরসা করি বা যাকে আমি বেশি বিশ্বাস করি। খেলা হবে না পাগলু ডান্স? খেলা হবে, যেভাবে ইউজ হয়েছে সেটা আমি পক্ষে নয়। খেলা হবে যেরকম জয় শ্রীরামকে, রামকে যেভাবে ইউজ করা হয়েছে, আমি এই স্লোগানের পক্ষে না। আমি একটু স্লোগান বিরোধী আর কি। কোথাও মনে হয় কি সবাই তো বিজেপি করছে, সবাই তো ইফটিজিং করতে হবে, বা আমরা যে টিএমসি করছি সবাইকে যে ইফটিজিং করতে হবে জয় শ্রীরাম বলে, সেটাও আমার মনে হচ্ছে কালচারটা খারাপ হয়ে গেছে। আমি যদি এটাকে সাপোর্ট করি তাহলে আমি জনপ্রতিনিধি হয়ে ভুল একটা ব্যাখ্যা দিচ্ছি। স্লোগান আমার মনে হয় না এটা। ঘাটালে তুমি খেলা হবে চালাও না? আমি চালাই না, মানে আমার এতে কোথাও, মানে কেউ যদি পিছন দিকে একটা চলছে সেটা চলছে, সেটা আলাদা ব্যাপার। আমি কোনোদিনও খেলা হবে বলিনি, মানে আমার বক্তব্যের মধ্যে কোনোদিন দেখাও আমি কোনোদিন খেলা হবে এবারে, না না না, আমার ইউজই হয়নি, কারণ আমি আমার সচেতন ভাবেই তুমি ইউজ করো। একদম, কারণ আমার মনে হয় কি এটা একটা ভুল ব্যাখ্যা যাবে আমার কর্মীদের কাছেও এবং বিজেপি কর্মীদের কাছেও। কি আমি যদি টিএমসির জনপ্রতিনিধি হই, আমি যদি খেলা ওটা আমাদের অস্ত্র, তাহলে আমার কর্মীরা ইউজ করবে, সেটাও একটা ভুল। বিজেপি যদি বলে জয় শ্রীরামটা আমাদের অস্ত্র, সেটাও ভুল। কারণ রাজনীতি হওয়া উচিত কে মানুষকে ভালো রাখবে, কে মানুষকে লড়িয়ে দেবে সেটার জন্য নয়। মিঠুন চক্রবর্তী না পরাণ বন্দ্যোপাধ্যায়? একটা নাম বলে দুজনেই মারবে আমাকে।
দেখো মিঠুনদা আমার বাবার মতো, হ্যাঁ, আর পরানদা আমার দাদুর মতো। হ্যাঁ, মানে পরানদা যে বয়সটা হয়েছে, দুজনেই আমার টনিক। মিঠুনদা যদি শরীর খারাপ হয়, যদি কিডনি লাগে, তো আমি আমার কিডনি দিতে পারি। মানে মিঠুনদা এতটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এবং পরানদার যদি শরীর খারাপ হয়, যদি রক্ত লাগে, তাহলে আমি আমার শরীর যা রক্ত আছে আমি পরানদাকে দিতে পারি। মানে আমি মনে হয় কেচ্ছে ভালোভাবে আমি আমার সম্পর্ক দুজনের সাথে বোঝাতে পারবো না। বেশ, পরেরটা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেব, দুজনকে দেখতে লাগে। দেখুন, এরপর কিন্তু আর কথা চালানো যায় না। দেব, অসংখ্য ধন্যবাদ ফর বিইং সো অনেস্ট। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ কার সঙ্গে কথা বললাম, নেতার সঙ্গে না অভিনেতার সঙ্গে? যদি আমায় ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে পেশার পরিচয় বাদ দিয়ে, রাজনীতির পরিচয় বাদ দিয়ে একটা জলজ্যান্ত মানুষের সঙ্গে, যাকে বোধহয় এখনও ওই রাজনৈতিক পরিচয়ের বাঁধনে বেঁধে ফেলা যায়নি। এক কথায়, মানুষ দেবের সঙ্গে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।